হ্যাঁ, সকল অভ্যর্থীদের স্বাগত। তো যেরকম ভাবে বলা হলো, আজকে ক্লাসটা খুব ইনফরমেটিভ। তো আমিও চাইবো সকল স্টুডেন্টরা হয়েছেন যারা, আজকে এখান থেকে কিছু শিখে যেতে পারে। আমি শুরু করছি এবার আমার এই আজকের টপিক নিয়ে। আজকের টপিকটা হচ্ছে শিলালেখ। দেখুন, শিলালেখ ব্যাপারটা কি, এই যেরকম ভাবে বলা হলো শিলালেখ ব্যাপারটা কি। শিলালেখ মানে কি সহজেই যেটা আমরা হাতের কাছে দেখতে পাবো, চোখের কাছে দেখতে পাবো, সেটাই কি, নাকি তার ভিতরেও কিছু লুকিয়ে আছে ইতিহাস? আসলে ভারতবর্ষের ইতিহাস তো অনেক প্রাচীন। তো সেই ভারতবর্ষের সঠিক নির্ভরযোগ্য ইতিহাস জানার জন্য আমাদের লৈখিক প্রমাণের উপর নির্ভর করতে হয়, এবং সেই প্রমাণ কোথা থেকে পাবো? আমরা শিলালেখ থেকে পাবো। তো এখন আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় এই শিলালেখ নিয়ে আলোচনা করব। আশা করি সকলেই ভালো লাগবে। এবার আমি বিষয়ে প্রবেশ করছি। তো প্রথম স্লাইডে আমরা চলে আসবো আমাদের সিলেবাস কি। পরীক্ষার একটা সিলেবাস থাকে এবং যেটাকে রোড ম্যাপ বলা হয়। তো সিলেবাস হচ্ছে লিপি তথা অভিলেখ। মানে আপনাদের প্রথমে জানতে হবে লিপি সম্বন্ধে কি, লিপি কাকে বলে বা লিপি বিষয়টা কি, লিপি কিভাবে শিখতে হয়, বা কোন লিপিটা প্রাচীনতম লিপি, ভারতবর্ষে পাঠোদ্ধারকৃত লিপিটা কোন লিপি প্রাচীনতম, এবং তার নাম কিভাবে হলো, নামকরণ করার পিছনে কোন ওরিয়েন্টালিস্টরা ছিলেন সেই সম্বন্ধে জানবো। এবং অভিলেখ কোন বিষয়গুলো, অভিলেখ যে পড়বো কাকে অভিলেখ বলবো, এবং তার সঙ্গে সঙ্গে কিছু লিপি রয়েছে, নাম দেওয়া রয়েছে। দেখুন, গুপ্তকালীন তথা অশোককালীন ব্রাহ্মী লিপি, সেটা সম্বন্ধে পড়বো। সম্রাট অশোকের অভিলেখ, যেমন প্রমুখ শিলালেখগুলো রয়েছে, প্রমুখ স্তম্ভলেখগুলো রয়েছে, সেগুলো সম্বন্ধে জানবো। এবং মৌর্যোত্তর কালের, অর্থাৎ মৌর্য পরবর্তী কালের যে অভিলেখ, কনিষ্ক শাসন বর্ষটি, সারনাথ বৌদ্ধ প্রতিমা লেখ, রুদ্রদামনের গিরনার শিলালেখ, খারবেলের হাতিগুম্ফা অভিলেখ, এই বিষয়গুলো। কিন্তু দেখুন, আজকের যে বিষয়টা হবে সেটা শিলালেখকেই আমরা বেশি জোর দেব, এবং এই অংশটাকে নিয়েই আমরা আলোচনাটা করব। এবার চলে আসি যে প্রাচীন ভারতবর্ষে লেখার গুরুত্ব কতটা, সেটা আমরা নারদ স্মৃতিতে উল্লিখিত একটি শ্লোকের মাধ্যমে জানতে পারি। শ্লোকটা কিরকম? না করিষ্যৎ यदि ব্রহ্মা লিখিতম চক্ষুরুত্তমম তত্রোয়ম অস্য লোকস্য না ভবিষ্যৎ শুভাগতি। অর্থাৎ দেখুন, এই যে আমাদের লোক সমাজের শুভগতি নির্ভর করছে লেখন কলার উপর, এবং সেই লেখন কলাকে কিরকম বলা হচ্ছে চক্ষুর উত্তমম, অর্থাৎ অত্যন্ত উত্তম কলা, এবং যেটা কে সৃষ্টি করেছেন? ব্রহ্মা সৃষ্টি করেছেন। বেশ, তাহলে এই শ্লোকটার অর্থ দ্বারা আমরা বুঝতে পারলাম লেখন কলা খুবই গুরুত্বপূর্ণ। এবং ভারতবর্ষে প্রাচীনতম লেখন কলা বিষয়ে যে লেখগুলো পাবো তার একটি সামগ্রিক, তার একটি সামান্য ধারণা আমি এই স্লাইডে দিয়েছি। সেইখানে অভিলেখ বা এপিগ্রাফি সম্বন্ধে জানবো। দেখুন, অভিলেখ শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এপিগ্রাফি, কিন্তু অভিলেখ শব্দটা এলো কি করে? আপনারা খেয়াল করবেন, এখানে অভিপূর্বক মানে অভি উপসর্গ পূর্বক লিখ ধাতু রয়েছে, এবং এই লিখ ধাতুর সঙ্গে ঘাই প্রত্যয় হয়েছে, যার অর্থ কি দাঁড়ায়? যার অর্থ দাঁড়ায় কোনো কিছু শক্ত আবরণের উপর আঁচড় দিয়ে লেখা। ঠিক আছে? এবার শক্ত আবরণ যে কোনো বস্তু হতে পারে, গুহাগাত্র হতে পারে, স্তম্ভ হতে পারে, পাথর হতে পারে, কিংবা ধরুন কোনো কপার প্লেটও হতে পারে। ঠিক সেরকম ভাবে তার প্রতিশব্দ হচ্ছে এপিগ্রাফি। এই এপিগ্রাফি শব্দটাও একটা গ্রিক শব্দ, যার আগে একটা এপি শব্দ রয়েছে, এটাও একটা উপসর্গের মতো। এই উপসর্গের অর্থ হচ্ছে কি? অন, আপন বা অভাব, অর্থাৎ উপরে। এবং গ্রাফিয়ান ধাতুর অর্থ হলো টু রাইট, লেখা। সুতরাং এপিগ্রাফি শব্দটার সঠিক অর্থ হবে টু রাইট অন, মানে কোনো একটা শক্ত আবরণের উপর লেখা। এই যে শিলালেখ আমরা বলছিলাম একটু আগে, শিলালেখ এবং অভিলেখ, এই দুটোর মধ্যে পার্থক্য কি হবে তাহলে? দেখুন, শিলালেখ বিষয়টা থাকবে সবসময় শিলার উপর। হ্যাঁ, কোনো একটা শিলার উপর লেখা হলে তাকে শিলালেখ বলবো আমরা। আর অভিলেখর আঙ্গিকটা একটু বৃহৎ, অর্থাৎ অভিলেখকে আপনার জ্যেষ্ঠ ভ্রাতা ধরতে পারে, হ্যাঁ, যার আঙ্গিনাটা একটু বেশি বড়। আর যিনি শিলালেখ মানে বুঝতে চাইবেন, শিলালেখ হচ্ছে একটু ছোট। হ্যাঁ, মানে শিলালেখ বলতে শুধুমাত্র শিলার উপরে লেখা হবে। এখন ইনস্ক্রিপশন এই নামটা আমরা বারবার শুনে থাকি। ইনস্ক্রিপশন বলতে কি বোঝায়?
দেখুন, অভিলেখ এবং ইনস্ক্রিপশন বা এপিগ্রাফি এবং ইনস্ক্রিপশনের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। হ্যাঁ, অভিলেখ এই শব্দের যে আরেকটি ইংরেজি প্রতিশব্দ রয়েছে সেটাকে ইনস্ক্রিপশন আমরা বলে থাকি, এবং যার যে মূল ধাতু রয়েছে টু ইনস্ক্রাইব করা, মানে কি, কোনো একটা বিষয়ের উপর আঁচড় কাটা। হ্যাঁ, আমরা যেমন নখ দিয়ে আঁচড় কাটি, স্ক্রাইব করি। হ্যাঁ, বা দেখবেন আগেকার দিনে যে পেন গুলো থাকতো, সেই পেন গুলো আঁচড় কেটে লেখা হতো, তো সেই রকম এটা। এর ইংরেজি একটা সেন্টেন্স পাওয়া যায় এরকম, টু রাইট, প্রিন্ট অর এনগ্রেভ অন এ সারফেস, টু এনগ্রেভ অর মার্ক উইথ লেটার্স অর ওয়ার্ডস। সুতরাং অভিলেখ বা এপিগ্রাফি বা ইনস্ক্রিপশন বলতে কোনো কঠিন বস্তুর উপর খোদাই করে লেখা অক্ষরকে বোঝায়। দেখুন, খোদাই করে বলা হচ্ছে, এই জন্য দেখবেন যখন অভিলেখ থাকবে তখন উৎকীর্ণ লেখ বলা হয় অভিলেখকে অনেক সময়, কারণ এটা খোদাই করে লেখা হবে, উৎকীর্ণ করা হবে। এবং প্রাচীনকালে, আমি একটা ছবি এখানে দিয়েছি, আপনারা দেখবেন পরবর্তীকালে, সেখানে চিনি, বাটালি প্রভৃতি ধাতব বস্তু দিয়ে উৎকীর্ণ করা হতো। এবং এপিগ্রাফি অংশটা যদি আর একটু বেশি ভাবে আলোচনা করি, তখন বলবো স্টাডি অফ ইনস্ক্রিপশন, মানে যে অভিলেখগুলো আমাদের হাতের কাছে থাকবে সেগুলো সম্বন্ধে সঠিকভাবে পঠন পাঠন বিদ্যা যেটা, তাকে সেটাকে আমরা এপিগ্রাফি বলতে পারবো। শুধু যে খোদাই করে লেখাকে এপিগ্রাফি বা ইনস্ক্রিপশন বলা হয় তা নয়, অনেক সময় দেখবেন কিছু মুদ্রা পাওয়া যাচ্ছে বা শিলমোহর পাওয়া যাচ্ছে, বা গুহার দেওয়ালে ওপর কিছু অঙ্কিত হয়ে থাকলে, বা কাঠের ফলকে কালি দিয়ে লেখাকেও কিন্তু ইনস্ক্রিপশন শিথিল ভাবে বলা হয়ে থাকে, মানে সেটাকে ইনস্ক্রিপশন বলে নেওয়া যেতে পারে। এরপর আমরা আসবো যে ভারতবর্ষের অভিলেখ কতগুলো আবিষ্কার হয়েছে, এই সম্বন্ধে কি কি তথ্য পাওয়া যায়। দেখুন, দীনেশ চন্দ্র সরকার, ডিসি সরকার, তিনি বলেছিলেন যে ভারতবর্ষে প্রাপ্ত অভিলেখের সংখ্যা প্রায় 90,000। হ্যাঁ, এটা অনেক দিন আগে বলেছিলেন, এখন আরো নতুন নতুন অভিলেখ আবিষ্কৃত হচ্ছে, এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক অভিলেখ আবিষ্কৃত হচ্ছে। আর কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এগুলো? পাহাড়ের গায়ে পাওয়া যাচ্ছে, পাথর, ধাতু, মাটি, কাঠের তৈরি স্তম্ভ ফলকে, এবং ইটের উপর। আপনারা যদি ধোলাভিরার নাম শুনে থাকেন, একটা ইনস্ক্রিপশন এখানে পাওয়া যাচ্ছে, সেখানে দেখবেন যে ইনস্ক্রিপশনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে চৌকাঠের উপর, এবং শক্ত প্রাণীর খোলে পাওয়া যাচ্ছে, হাতির দাঁতের ফলকে পাওয়া যাচ্ছে, এবং আরো নানা বস্তুর উপর পাওয়া যাচ্ছে। সঙ্গে সঙ্গে মূর্তির গায়ে বা মন্দির দেওয়ালে অভিলেখ উৎকীর্ণ হতো। এবং ভারতবর্ষের যে বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক অভিলেখ পাওয়া গেছে, তার বিষয়বস্তু, উদ্দেশ্য, প্রচারকর্তা এবং ভাষা, লিপি, উপাদান প্রভৃতি হিসেব করে মোটামুটি দুটো শ্রেণীতে ভাগ করা যায়, একটা সরকারি এবং একটা বেসরকারি। তাহলে সরকারি অভিলেখ বলতে কোনটা বুঝবো আমরা? হ্যাঁ, সরকারি অভিলেখ বলতে সেটাই বুঝবো যেখানে কোন একজন সম্রাট তার প্রজাদের উদ্দেশ্যে কোন অভিলেখ যখন উৎকীর্ণ করাবেন, সেটাকে সরকারি অভিলেখ বলবো। হ্যাঁ, যেমন ধরুন এই যে রাজানুশাসন, সম্রাট অশোক, সম্রাট অশোক প্রস্তর এবং স্তম্ভ অনুশাসন গুলো যেগুলো খোদিত করিয়েছিলেন, সেগুলোকে আমরা রাজানুশাসন বলছি এবং সরকারি অভিলেখ বলছি। আবার রয়েছে কাব্য বা প্রশস্তি ধরনের কিছু অভিলেখ পাওয়া যায়। যেমন সক্ষত্র প্রথম রুদ্রদামনের জুনাগড় প্রশস্তি, হরিসেন রচিত সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি, এই দুটোই আপনাদের পাঠ্য রয়েছে। এই ইনস্ক্রিপশন গুলো হচ্ছে প্রশস্তি ধরনের, অর্থাৎ সম্রাটের প্রশস্তি করা হয়েছে। তারপর বিদ্বান, ব্রাহ্মণ বা ধর্মীয় প্রতিষ্ঠান বা যোগ্য পাত্রের উপর কিছু দানপত্র হতো, যেমন হর্ষবর্ধনের বাঁশখেরা তাম্রশাসন, দেওপালের নালন্দা তাম্রশাসন। এই যে হর্ষবর্ধনের বাঁশখেরা তাম্রশাসন, এখানে এই দানপত্রটিকে সম্রাট হর্ষবর্ধন নিজে স্বাক্ষর করে অনুমোদন করেছিলেন, অর্থাৎ অভিলেখতে সম্রাটের নিজ স্বাক্ষর পাওয়া যাচ্ছে। এটা একবার প্রশ্ন এসেছিল, আপনারা একটু মাথায় রাখবেন, কোন একটা সেট পরীক্ষাতে এসেছিল হর্ষবর্ধনের বাঁশখেরা তাম্রশাসন, এবং সেখানে কি জন্য বিখ্যাত, বা প্রশ্নটা এরকম ভাবে ঘুরিয়ে দিয়েছিল যে কোন তাম্রশাসনে সম্রাটের স্বয়ং স্বাক্ষর পাওয়া যায় বা সম্রাটকৃত স্বাক্ষর পাওয়া যায়, সেখানে উত্তর আপনাদের হর্ষবর্ধনের বাঁশখেরা তাম্রশাসন দেওয়া হবে। আচ্ছা, এরপর আছে দেখুন বিচিত্র মিশ্র রয়েছে, যেমন মহাস্থান অভিলেখ। এখানে কি রয়েছে? এখানে মহাস্থান অভিলেখতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে ঝঞ্ঝা হয়েছিল, সেই ঝঞ্ঝার প্রতিফলন দেখতে পাচ্ছি, এবং সেখানে রাজা কর্তৃক দান বা একটা মানে এস্টিমেট দেওয়া হয়েছিল যে এইভাবে ঝঞ্ঝা প্রতিহত রক্ষা করতে গেলে প্রজাদের কি কি করতে হবে, সে সম্বন্ধে রয়েছে। এবং এটা অনেক সময় বলা হয় যে সম্রাট অশোকের সমকালীন অভিলেখ। আচ্ছা, আরো কিছু কিছু অভিলেখ রয়েছে যেগুলো ব্যক্তি বিশেষরা নিজেরাই অভিলেখগুলো উৎখনন করাতেন।
সেটাকে বেসরকারি অভিলেখ বলা হতো। হ্যাঁ, যেমন মান্দাসর অভিলেখ। এই মান্দাসর অভিলেখরা রেশম শিল্পী গোষ্ঠীরা নিজেরাই উৎকীর্ণ করিয়েছিলেন। দেখুন এখানে পাশে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা দেখবেন একজন খননকর্তা, খনকও বলা হতো তাদের কখনো কখনো, বা রনকও বলা হতো। হ্যাঁ, তো তারা কি করতেন, তারা একটা মসৃণ পাথরের গায়ে প্রথমে ছাঁচটা তুলে নিতেন এবং সেখানে দেখুন চিনি, বাটালি, হাতুড়ি প্রভৃতি ভারী বস্তু দিয়ে সেটাকে অত্যন্ত যত্ন সহকারে খোদাই করতেন এবং এইভাবে অভিলেখ প্রস্তুত হতো। এবং এই অভিলেখ, এটা অভিলেখ বলছি বৃহত্তর আঙ্গিকে, এটা কিন্তু শিলালেখ, কারণ শিলার উপর খোদিত করা হচ্ছে তাই শিলালেখ বলা হচ্ছে। এখন ভারতবর্ষে তো অনেক রকমের লিপি পাওয়া যায়, অনেক রকমের অভিলেখ পাওয়া যায়, কোনটা প্রথম পাঠোদ্ধার হয়েছিল, হ্যাঁ, সেটা আমরা ক্রমশ জানতে পারবো এবং সেখানে বেশ মজার জিনিস আছে। আপনারা সকলে বেশ আনন্দিত হবেন আমি আশা করছি। এবার দেখুন এই অভিলেখগুলো সামান্য একটা বৈশিষ্ট্য পাওয়া যায়, এইগুলো অধ্যায় বা স্বর্গে বিভক্ত হয় না। আমার কাব্য যখন পড়বো, কাব্য পড়তে গিয়ে দেখবো কাব্যের মধ্যে যেমন অধ্যায় থাকতে পারে বা স্বর্গ থাকতে পারে, কিন্তু এখানে সেরকম কাব্য বা অধ্যায় থাকবে না, কয়েকটি শব্দ সম্বলিত অল্প সংখ্যক পংক্তিতে নিবদ্ধ হয়। কারণ এখানে ইতিহাস প্রসিদ্ধ বা বিশেষ কোনো ঘটনাকে উল্লেখ করা হবে। আপনারা যদি রুদ্রদামনের ইনস্ক্রিপশন দেখেন, রুদ্রদামনের যে অভিলেখ, সেখানে যেমন সুদর্শন লেক বা সুদর্শন হ্রদ রয়েছে, সেই সুদর্শন হ্রদের পুনর প্রতিষ্ঠা করা হয়েছিল বা পুনঃসংস্কার করা হয়েছিল সেই বিষয়ে উল্লেখ রয়েছে। মানে এইরকম কোনো ঐতিহাসিক ঘটনাকে উল্লেখ করে অভিলেখগুলো বলা হতো। এবং এখানে স্বর্গে বিভক্ত না হওয়ার জন্য কিছু কিছু অংশে আবার দেখতে পাচ্ছি নাটকীয় অঙ্কের মতো কিছু কিছু নিদর্শন পাওয়া যায়। যেমন তামিলনাড়ুর কুডিমেলা মালাইয়ের সঙ্গীতের স্বরলিপি পাওয়া যায়। হ্যাঁ, রাজস্থানের উদয়পুরে কয়েকটি স্বর্গে বিভক্ত রাজপ্রশস্তি কাব্য পাওয়া যায়, রাজ ও সমুদ্র অভিলেখ যেটাকে বলা হয়। হ্যাঁ, আজমিরের ললিত বিগ্রহ রাজ এবং হরিকেলি নামে দুটি নাটক উৎকীর্ণ অবস্থায় পাওয়া যায়, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আসছি লিপি এবং লেখমালা সম্বন্ধে। এই ছবিটা যেটা পাশে আমরা দেখতে পাবো সেটা জেমস প্রিন্সেপের ছবি এবং এই মহান ব্যক্তির অবদানে কিন্তু ভারতবর্ষের লিপি চর্চার বা অভিলেখ চর্চার প্রারম্ভ শুরু হয়েছিল এবং এনার অবদান সকলে অনস্বীকার করেন। তিনি কি করেছিলেন, তিনি ভারতবর্ষের প্রাচীনতম যে লিপি অশোকের লিপি তার পাঠোদ্ধার করতে সমর্থ হয়েছিলেন। হ্যাঁ, এবং সে কিভাবে সমর্থ হয়েছিলেন সেটা সম্বন্ধে বলবো এখন। জেমস প্রিন্সেপ যখন ভারতবর্ষে আসেন, তিনি তখন এশিয়াটিক সোসাইটির একজন কর্মচারী ছিলেন এবং এশিয়াটিক সোসাইটিতে তিনি কাজ করতে গিয়ে বিভিন্ন অভিলেখ খুঁজে পান যখন, তখন অভিলেখগুলোর পাঠোদ্ধার তো সম্ভব হচ্ছিল না। এই জন্য অভিলেখগুলোর পাঠোদ্ধার করতে গিয়ে তিনি মালয় দেশে বা ব্রহ্ম দেশের কয়েকগুলো চৈত্য বা ছোট ছোট মন্দির দেখতে পান এবং সেখানে কি লেখা ছিল, প্রতিটা মন্দিরের শেষ দুটো অক্ষর দ এবং ন, এই দুটো অক্ষর পড়তে সমর্থ হয়েছিল এবং তারপরে দন্ত স, এইভাবে পড়তে পড়তে বাকি অক্ষরগুলো ডিসাইফার করতে সমর্থ হয়েছিল। এবং ভারতীয় পুরাতাত্ত্বিক সামগ্রিক অনুশীলনের প্রয়োজনীয়তা সর্বপ্রথম তিনি অনুভব করেছিলেন। হ্যাঁ, এই যে লিপি বিজ্ঞান বলছি না, লিপি বিজ্ঞানের ইংরেজি নাম হচ্ছে প্যালিওগ্রাফি। হ্যাঁ, প্যালিওগ্রাফি এবং প্যালিওগ্রাফি ইংরেজি মানে ইংরেজি যদি আমি টার্মসটা ক্লিয়ার করি তাহলে হবে দ্য স্টাডি অফ এনসিয়েন্ট রাইটিং অর দ্য স্টাডি অফ দ্য ডেভেলপমেন্ট অফ স্ক্রিপ্ট। মানে একটা স্ক্রিপ্ট তার যে পর্যায় সেগুলো সম্বন্ধে জানতে গেলেও আমাদের প্যালিওগ্রাফি সম্বন্ধে জানতে হবে। 1837 সালে জেমস প্রিন্সেপ প্রথম ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। আচ্ছা, এখানে খেয়াল করবেন ব্রাহ্মী লিপি বলছে, যে ব্রাহ্মী লিপির নামকরণটা হলো কি করে, বা ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার তো হলো, কিন্তু লিপিটা যে ব্রাহ্মী সেই নামটা আমরা কোথা থেকে পাবো সেই নিয়ে একটু জেনে নেওয়া দরকার। আচ্ছা, ব্রাহ্মী লিপির আগে একটু আমরা লিপি সম্বন্ধে জেনে নিই। যে লিপির ইতিহাসে তিনটি পর্যায় মোটামুটি থাকে, একটা চিত্রলিপি, ভাবব্যঞ্জক লিপি এবং একটি চিহ্ন দিয়ে একটা ধ্বনি দ্বারা বোঝানো হতো লিপি। দেখুন চিত্রলিপি কি, চিত্রলিপি হচ্ছে মানুষ তার মানুষ যখন প্রথম পর্যায়ে লিপির ব্যবহার শেখে সেটা চিত্রলিপি ছিল। মানে এক একটি চিত্র ছিল এক একটা বস্তুর প্রতীক। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ভাবব্যঞ্জক লিপি, মানে এখানে ভাব প্রকাশ করা হতো। যেমন দেখুন আমরা যদি কোনো গুহার গায়ে সূর্যের ছবি দেখতে পাই, সেই ছবিটা দেখতে গিয়ে আমরা বুঝতে পারবো যে
সেখানে তার গুহাবাসী মানুষরা কি বোঝাতে চেয়েছিলেন। হ্যাঁ, মানে সূর্যকে বোঝাতে দ্বিতীয় পর্যায়ে সেই চিহ্ন দ্বারা বোঝানো হতো উজ্জ্বল, সাদা, দিন প্রভৃতি এরকম। এবং ভাবব্যঞ্জক লিপির কথা আমরা ব্রাহ্মী লিপির অংশ একটু পড়তে পারবো। কানিংহাম নামে একজন ছিলেন যিনি এই ভাবব্যঞ্জক লিপির সঙ্গে ব্রাহ্মী লিপির সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন, যেটা আমরা একটু আলোচনা করবো একটু পরে। দেখুন, সিন্ধু লিপি, আমাদের ভারতবর্ষে তো সিন্ধু লিপি পাওয়া গেছে, কিন্তু সিন্ধু লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি। এই যে চিত্রলিপির প্রথম নমুনা পাওয়া যাচ্ছে সিন্ধু লিপিতে, এবং এই সিন্ধু সভ্যতার সময়কাল হচ্ছে 3500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। এবং আলেকজান্ডার কানিংহাম, একটু আগে বললাম জানলাম, তিনি 1875 সালে প্রথম এই লিপির মুদ্রা পান, এবং 1992 সাল আস্তে আস্তে প্রায় 4000টি সিন্ধু লিপির যে লেখগুলো সেগুলো উদ্ধার সম্ভব হয়। মানে এগুলো কিন্তু চিত্রলিপি, প্রত্যেকটা চিত্র, এক একটা চিত্র ডিসাইফার করা হয়েছিল। এবং সিন্ধু লিপির উৎকীর্ণ কিছু কিছু মুদ্রা, তাম্রফলক, মাটির পাত্র, ব্রোঞ্জ ফলক সবকিছুই আমরা হাতের কাছে পেয়ে গেছি, কিন্তু তার পাঠোদ্ধার সম্ভব হয়নি। এবার আসবো ব্রাহ্মী লিপি। দেখুন, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ব্রাহ্মী লিপির ছবি দেওয়া আছে, এবং এই লিপিটাই হচ্ছে ভারতবর্ষের পাঠোদ্ধারকৃত সব থেকে প্রাচীন লিপি। আর এই যে ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী বা খরষ্টি, এই নামগুলো পাচ্ছি কোথায় আমরা? বৌদ্ধ গ্রন্থ ললিত বিস্তর। এবং ললিত বিস্তর নামে একটি গ্রন্থ ছিল, সেখানে বলা হয়েছে যে ভগবান বুদ্ধ তিনি লিপি শিখতে যাচ্ছেন, এবং সেখানে 64 প্রকার লিপির কথা বলা হয়েছে। হ্যাঁ, 64 প্রকার লিপির মধ্যে প্রথম ক্রমে রয়েছে ব্রাহ্মী, দ্বিতীয় ক্রমে রয়েছে খরষ্টি। এবার এই যে ব্রাহ্মী খরষ্টি, সেখানে কিন্তু বলা হয়নি যে এই লিপিটা এরকম দেখতে বা এই লিপিটার পাঠ এরকম ভাবে হতো। সেখানে শুধুমাত্র 64 প্রকার লিপির নামই দেওয়া হয়েছিল। আবার যখন জৈন গ্রন্থ সমবায়ঙ্গ সূত্রে দেখি, সেখানে 18 প্রকার লিপির কথা বলা হয়েছে, এবং যার মধ্যে প্রথম ছিল ব্রাহ্মী লিপি। এই লিপির সমসাময়িক লিপি হচ্ছে খরষ্টি লিপি। আচ্ছা, ব্রাহ্মী খরষ্টি বলছি, এই নামগুলোর দ্বারা তো আমরা লিপির যে ব্যবহার বা লিপি কিভাবে লেখা হতো সেই সম্বন্ধে কিছুই জানতে পারছি না। কিন্তু এই সম্বন্ধে আমাদের জানতে গেলে একজন বিখ্যাত ফ্রেঞ্চ ওরিয়েন্টালিস্টের নাম জানতে হয়। তার নাম হচ্ছে, পরের স্লাইডে রয়েছে, তার নাম হচ্ছে এই যে আলবার্ট টেরিন দ্য লকুপ্রে। হ্যাঁ, একটু প্রনাউন্সিয়েশনটা অন্যরকম হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে আলবার্ট টেরিন দ্য লকুপ্রে হওয়া উচিত। তিনি কি করেছিলেন, তিনি চাইনিজ এবং বুদ্ধিস্ট এনসাইক্লোপিডিয়া খুঁজে দেখেছিলেন যে ভারতবর্ষের লিপিগুলো হচ্ছে মূলত দু ধরনের। একটা হতো বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, যার নাম ব্রাহ্মী, এবং আরেকটা হতো ডান দিক থেকে বাম দিকে, যার নাম খরষ্টি। তো সম্রাট অশোকের যে লিপিগুলো পাঠোদ্ধার করা হলো, যে লিপিগুলো বাম দিক থেকে ডান দিকে ছিল তার নামকরণ করলেন ব্রাহ্মী, এবং যে লিপিগুলো ডান দিক থেকে বাম দিকে করা ছিল তার নাম দিলেন খরষ্টি। এখন দেখুন, স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু আগে নিয়ে আসছি, এই যে উপরের লিপিটা রয়েছে এটা হচ্ছে ব্রাহ্মী। দেখুন, এখানে লেখা আছে অ আ হর্ষ ই দীর্ঘ ই হর্ষ দীর্ঘ, এরকম ভাবে লিপিগুলো ছিল। এবং এই স্বরবর্ণ সংখ্যা কটা, একবার প্রশ্নতে এসেছিল, আপনারা দেখে নেবেন। এখানে স্বরবর্ণের সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন, এখানে স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি স্বরবর্ণ ছিল। এবং এই যে ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপির পাঠোদ্ধারের পর ধীরে ধীরে সমস্ত অভিলেখগুলো, অশোকের অভিলেখগুলো পাঠোদ্ধার সম্ভব হলো, এবং দেখা গেল যে সম্রাট অশোকের শিলালিপিগুলোতে কোথাও কিন্তু সম্রাট অশোকের নাম নেই। তাহলে কি করে সম্রাট অশোকের অভিলেখ, বা এই যে অভিলেখ অনুশাসনগুলো সম্রাট অশোকের আমরা বুঝবো, সেই প্রসঙ্গেও কিন্তু দীর্ঘদিনের গবেষণা করতে হয়েছিল। কে করেছিলেন? জেমস প্রিন্সেপ করেছিলেন, লেসেন করেছিলেন, টার্নার করেছিলেন। তাদের সম্বন্ধে আমরা জানবো। হ্যাঁ, একটু ধৈর্য রাখুন, ঠিক আমরা জানতে পারবো। আচ্ছা, এই যে অ্যালবার্ট টেরেন দ্য লকুপ্রে, তিনি কি করেছিলেন? তিনি তো ললিত বিস্তর গ্রন্থের যে 10ম অধ্যায়, সেই 10ম অধ্যায়ের নাম ছিল লিপিশালা সংদর্শন পরিবর্তন, এবং সঙ্গে সঙ্গে চাইনিজ বুদ্ধিস্ট এনসাইক্লোপিডিয়া
সেখানে দেখেছিলেন যে 64 প্রকার লিপির মধ্যে প্রথম দুটো লিপি হচ্ছে ব্রাহ্মী খরষ্টি, এবং অশোকের লিপিগুলো সেই বৈশিষ্ট্য দেখতে পান, তার দ্বারাই তিনি ইনস্ক্রিপশন গুলো যে লিপি তার নাম দিলেন ব্রাহ্মী এবং খরষ্টি। খরষ্টি লিপি লেখা হতো দেখুন ডান দিক থেকে বাম দিকে, এটা হচ্ছে ক, খ, গ, ঘ, চ, ছ, ইয়, ইয়। ঠিক আছে, বাকিগুলো আপনার স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। আচ্ছা, লিপির নামকরণ করছেন কি? অ্যালবার্ট তেরেন দ্য লোকপ্রিয়। প্রশ্ন আসতে পারে, আপনারা একটু খেয়াল করে রাখবেন। লিপির পরবর্তী লিপি সমূহ, ভারতবর্ষের বর্তমান যতগুলো লিপি রয়েছে তার কিন্তু জননী স্বরূপা হচ্ছেন ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপি থেকেই পরবর্তীকালে নাগরী, সারদা, গ্রন্থ, গুরুমুখী, গুজরাটি, তামিল, তেলেগু, উড়িয়া, বাংলা প্রভৃতি লিপির উদ্ভব হয়। এবার দেখুন, খেয়াল করবেন, এই যে সারদা লিপি বলুন বা গুরুমুখী লিপি বলুন, প্রত্যেকটা লিপির নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, এবং সেই বৈশিষ্ট্য কিভাবে উদ্ভব হয়? যখন একটা লিপি পরবর্তীকালে দীর্ঘ সময় অতিক্রান্ত হলে তার কিছু পরিবর্তন হতে বাধ্য। আমাদের হাতের লেখাও দেখবেন, যখন আমরা লিখি প্রথম জীবনে আমাদের হাতের লেখা একরকম থাকে, যত দিন অতিক্রান্ত হয় আমাদের হাতের লেখা পরিবর্তন হয়। ঠিক সেরকম ভাবে লিপিগুলোর ইতিহাস, হ্যাঁ, একদিনে পরিবর্তন হয় না, সময় অনুযায়ী ধীরে ধীরে পরিবর্তন হয়ে থাকে, এবং সেই বিদ্যাটাকে প্যালিওগ্রাফি বলা হয়। একটু আগে আমরা সেটা নিয়ে বলছিলাম। আচ্ছা দেখুন, এই যে গ্রন্থ লিপি, এই লিপিটা সম্বন্ধে লেখা রয়েছে, এই লিপিটা একটা বিশেষত্ব রয়েছে। দক্ষিণ ভারতে সংস্কৃত ভাষায় কিছু মানে সংস্কৃত ভাষায় কিছু পুঁথি লেখার জন্য এক বিশেষ লিপির উদ্ভাবন করা হয়, তার নাম ছিল গ্রন্থ। আসলে সংস্কৃত গ্রন্থ লেখার জন্য যে লিপির উদ্ভাবন করা হয়েছিল তাকে গ্রন্থ লিপি বলা হয়। কারণ আপনারা খেয়াল করবেন যে তামিল কিন্তু হরফে বা লিপিতে সমস্ত অক্ষরগুলো নেই। সেক্ষেত্রে গ্রন্থলিপির সহায়তা নিয়েই কিন্তু সংস্কৃত পুঁথি লেখা হয়। আপনারা যদি খেয়াল করেন, কৌটিল্যের যে অর্থশাস্ত্র পুস্তকটি প্রথম পাওয়া যায়, হ্যাঁ, শ্যামশাস্ত্রী মহাশয় যেটা খুঁজে পেয়েছিলেন মাইসোর লাইব্রেরি থেকে, মাইসোর ওরিয়েন্টাল লাইব্রেরি থেকে, সেটাও কিন্তু গ্রন্থ স্ক্রিপ্টে লেখা হয়েছিল। আচ্ছা, গুরুমুখী স্ক্রিপ্ট কোনটা? পাঞ্জাবি ভাষার জন্য যে পাঞ্জাবি ভাষায় যে স্ক্রিপ্টটা ব্যবহার হয় তা গুরুমুখী। গুজরাটি ভাষায় গুজরাটি স্ক্রিপ্ট ব্যবহার করা হয়। আচ্ছা, আমাদের বাংলা স্ক্রিপ্ট, আমরা বাংলা হরফ বলি, বাংলা ভাষাও বলি, দুটোই আমাদের এক। আচ্ছা, ইংরেজি ভাষার ক্ষেত্রে যে লিপিটা ব্যবহার করি সেটা হচ্ছে কি লিপি আপনারা নিশ্চয়ই জানেন? রোমান। হ্যাঁ, রোমান, ভেরি গুড, রোমান লিপি। আচ্ছা, এরপর আমরা আসবো অশোকের অভিলেখগুলো সম্বন্ধে। আচ্ছা, অশোকের অভিলেখ বা অশোকের অনুশাসনগুলো আমাদের পড়তে গেলে একটা ইতিহাস জানা দরকার। ফিরোজ শাহ তুগলক মহাশয়, মানে ফিরোজ শাহ তুগলক একবার হান্টিং করতে বেরিয়েছিলেন। তিনি দিল্লির কাছাকাছি তোপরা নামক একটা গ্রামে তিনি তার জয়সন্ধ্যা বারবার একটু থাকার ব্যবস্থা করেছিলেন, এবং সেখানে তিনি একটা লাট দেখতে পান, অর্থাৎ বেলে পাথর নির্মিত একটা বড় পাথরের চাই দেখতে পান, এবং সেখানে অনেক কিছু উৎকীর্ণ রয়েছে যেটা তার কাছে অপরিচিত ছিল, মানে স্ক্রিপ্টটা অপরিচিত ছিল। তাই তিনি কি করলেন, ভাবলেন যে নিশ্চয়ই এর সম্বন্ধে মানে অনেক কিছু হয়তো লেখা থাকবে। তাই তিনি অত্যন্ত যত্ন সহকারে শিমুল তুলা দিয়ে, মানুষ বাহিত গাড়ি দিয়ে, হ্যাঁ, যমুনা নদী অতিক্রম করে দিল্লি অব্দি নিয়ে এসেছিলেন, তার রাজধানী অব্দি নিয়ে এসেছিলেন, এবং দিল্লি থেকে রাজধানী অব্দি নিয়ে এসেছিলেন, এবং সেখানে তিনি দেখলেন যে অভিলেখটায় কি উৎকীর্ণ হতে পারে। তাই তিনি বিভিন্ন পণ্ডিতদের ডাকলেন, কিন্তু সেই সময় কোনো পণ্ডিতের দ্বারাই সেই অভিলেখের পাঠোদ্ধার সম্ভব হয়েছিল না, কারণ সে যে স্ক্রিপ্ট সেটা মানুষ অলরেডি ভুলে গেছে। অতএব বিভিন্ন পণ্ডিতরা তাদের মতামত দিতে লাগলেন, হ্যাঁ, যেটা অবৈজ্ঞানিক মতামত, তার মধ্যে কোনো রকমেরই যৌক্তিকতা ছিল না। পরবর্তীকালে জেমস প্রিন্সেপ মহাশয়, একটু আগে বললাম যে তিনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে দ, ন, স, প্রথম কিন্তু অক্ষর পঠিত হয়েছিল দ, তারপর ন, তারপর স, দন্ত স। এইভাবে ধীরে ধীরে বিভিন্ন স্ক্রিপ্ট এবং গ্রিক কিছু স্ক্রিপ্টের দ্বারা পাঠোদ্ধার করতে সমর্থ হয়েছিলেন। তারপর থেকে জানা গেল যে এগুলো হচ্ছে একজন রাজা, যিনি নিজেকে কি বলছেন, দেবনাম প্রিয় প্রিয়দর্শী। কোথাও কিন্তু প্রথম দিকে সম্রাট অশোকের নাম ছিল না। এখানে একটু আমাদের জানতে হবে, এবং সেই প্রসঙ্গে আমি একটা এখানে ছবি দিয়েছি, আপনারা দেখবেন, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো মহামতি অশোক অভিলেখের মাধ্যমে দিগ্বিজয় এবং নীতির পরিবর্তে ধর্মবিজয় নীতি প্রবর্তন করেন। আচ্ছা, প্রথমেই তো সম্রাট অশোক বলে দিলাম, আপনি বলছেন যে কোথাও অশোকের উল্লেখ নেই। হ্যাঁ, প্রথম দিকে সম্রাট অশোকের উল্লেখ ছিল না, তাই জেমস প্রিন্সেপ মনে করেছিলেন যে অভিলেখগুলোর কর্তা হচ্ছেন সম্রাট বা ভগবান বুদ্ধ। হ্যাঁ,
কারণ এখানে তিনি যেভাবে ধর্ম বিজয়ের কথা বলছেন, নিশ্চয়ই ভগবান বুদ্ধ হতে পারে। এবং ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে এরকম অভিলেখ পাওয়া যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ভগবান বুদ্ধ। কিন্তু তার এই গবেষণা উপসংহারে তিনি যুক্তিযোগ প্রদান করতে পারলেন, বা তার কাছে এটা ফলপ্রদ হলো না, কারণ সেখানে লেখা রয়েছে যে আমার অমুক রাজ্যবর্ষে এরকম কাজ করেছিলাম, আমি আমার দ্বাদশ রাজ্যবর্ষে এটা করেছিলাম, হ্যাঁ, আমার চতুর্দশ রাজ্যবর্ষে এটা আমি করেছিলাম। সেক্ষেত্রে সম্রাট বা ভগবান বুদ্ধ কখনোই কিন্তু রাজ্যাভিষেক বা তার রাজ্য পরিচালনা তিনি করেননি। তাই তিনি এই গবেষণাতে নিরতি পেলেন, অব্যাহতি পেলেন। তারপর তিনি ভাবলেন যে এটা নিশ্চয়ই কোনো একজন রাজা, যিনি নিজেকে প্রিয়দর্শী বলছেন। সেখানে মহাবংশ থেকে জানতে পারলেন যে সিংহলে একজন রাজা ছিলেন, মানে শ্রীলঙ্কাতে এরকম একজন রাজা ছিলেন যিনি নিজেকে প্রিয়দর্শী বলছিলেন। তখন তিনি ভাবলেন যে সিংহলে কোনো একজন রাজা হতে পারে। তারপর আবার তিনি গবেষণা করে দেখলেন যে না, সিংহলে যে রাজা, এবং এখানে এটা বলা হয়েছে এই যে প্রিয়দর্শী রাজা, তিনি মগধের রাজা বলছেন, বা মগধের সম্পর্কিত বলা হচ্ছে, দীপবংশ মহাবংশতে পাওয়া যাচ্ছে। তাহলে কি হতে পারে রাজা? 1915 খ্রিস্টাব্দে কর্ণাটকের মাস্কি অঞ্চলে একটি অভিলেখ আবিষ্কার করা হয়। সেই অভিলেখতে দেখুন এই অক্ষরগুলো উৎকীর্ণ ছিল। কি ছিল তাতে লেখা আছে? দেবানম পিয়াসা অশোক। অর্থাৎ অশোক এই নামটি উৎকীর্ণ রয়েছে। তখন তিনি প্রতিষ্ঠা করলেন যে এই সমস্ত অভিলেখগুলির কর্তা হচ্ছেন সম্রাট অশোক, যিনি নিজেকে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী কথায় উল্লেখ করেছেন। হ্যাঁ, এবার দেখুন লেখা আছে এখানে অনুশাসনগুলিতে তিনি নিজেকে প্রিয়দর্শী বলে উল্লেখ করেছেন। এবং দেবনাং প্রিয় শব্দটা আপনি যদি ব্যাকরণ দেখবেন, ব্যাকরণ লিখতে গিয়ে দেখবেন দেবতা দেবনাম প্রিয়তে মূর্খে এরকম বলা হয়েছে, কিন্তু সম্রাট নিজেকে দেবতার প্রিয় বলে উল্লেখ করেছেন, মানে ধার্মিক আনুগত্য দেখিয়েছেন এটা। এবং তার অনুশাসনগুলো দেখবেন কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? পর্বতের গাত্রে, হ্যাঁ, শিলালেখাতে আর কি, স্তম্ভের গাত্রে, গুহার গাত্রে, হ্যাঁ, প্রভৃতি জায়গায় পাওয়া যাচ্ছে। তাই আমরা কি বলছি? পর্বতের গাত্রে উৎকীর্ণ লেখগুলোকে গিরিশাসন বলছি, হ্যাঁ, গিরিশাসন। এবং স্তম্ভ গাত্রে উৎকীর্ণ লেখগুলোকে আমরা স্তম্ভ শাসন বলছি। আর এইভাবে লেখগুলোকে আবার মুখ্য এবং গৌণ ভেদ করা হচ্ছে। মুখ্য গণগুলো যেগুলো একটু আকৃতিতে বড়, স্পষ্ট লেখা, হ্যাঁ, সেগুলোকে মুখ্য বলা হচ্ছে। এবং গৌণ যেগুলো আকৃতিতে ছোট, যার বিষয়বস্তু একটু অতটা সুন্দর, মানে বিষয়বস্তুর দিক থেকে অতটা গাম্ভীর্য নেই তার মধ্যে, তাকে গৌণ বলা হচ্ছে। এবং আপনাদের যে পাঠ্যটা থাকবে সেখানে মুখ্য গিরি শাসনের মধ্যে 14টি এবং মুখ্য স্তম্ভ শাসনের মধ্যে 7টি, এগুলোই পাঠ্য। কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক কিছু জিনিস আমাদের জেনে রাখতে হয়, বলে একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, এবার দেখুন সম্রাট অশোকের শিলালেখগুলো কোথায় কোথায় পাচ্ছেন। তার একটা ম্যাপ এখানে প্রস্তুত করা হয়েছে। এই ম্যাপটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, এবং সেখানে আমি কিছু জিনিস আপনাদের জন্য ইনক্লুড করেছি। দেখুন, ভারতবর্ষে যদি আমরা মূল ভূখণ্ডটা দেখি, মানে এই যে ভারতবর্ষের মূল ভূখণ্ড, তার ভিতরে যে অভিলেখগুলো বা শিলালেখগুলো পাবো, সেগুলো কিন্তু সবসময় ব্রাহ্মী লিপিতে এবং প্রাকৃত ভাষায় উৎকীর্ণ রয়েছে। কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে, যেখানে ধরুন তৎকালীন যুগে উত্তর পশ্চিম ভারতবর্ষ বা এখন বর্তমানে পাকিস্তান, এই মানসেরা বা শাহবেজগড়, এই জায়গাটা আমি একটু গোল করে দিয়েছি, সেখানে যা কিছু স্ক্রিপ্ট পাবো খরচটি পাবো। এবার খরচটি কিরকম ভাবে লেখা হতো আপনারা সকলেই জানেন। খরচটি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে। হ্যাঁ, বর্তমানে যেরকম ভাবে উর্দু, ফার্সি যেসব লেখা হয় সেরকম ভাবে। আর এখানে একটা জায়গা লেখা আছে, দেখুন, কান্দার, আফগানিস্তানের কান্দার বা গান্ধার প্রদেশ, সেখানের একটা অংশ উল্লেখ করা আছে দ্বিভাষিক রয়েছে। দ্বিভাষিক বিষয়টা কি? মানে এই কান্দারে যে অভিলেখটা পাওয়া যাচ্ছে সেখানে দুটো ভাষার প্রয়োগ রয়েছে, মানে একটা অভিলেখতে দুটো ভাষার প্রয়োগ রয়েছে। একটা কি কি ভাষাগুলো কি? একটা গ্রিক এবং আরমাইক। কেন রয়েছে? কারণ জানবেন আপনারা, চন্দ্রগুপ্ত মৌর্য সময়কাল থেকেই এই অঞ্চলে গ্রিকদের আধিপত্য বা গ্রিকদের যাতায়াত শুরু হয়ে গেছিল। সেইখানেতে গ্রিক দেশের জনগণের সুবিধার্থে গ্রিক এবং আরমাইক ভাষার প্রয়োগ করা হয়। আচ্ছা, এই যে তাহলে আপনি বলতে পারেন যে মানসেরা সাবেজগড়িতে কেন এখানে খরচটি স্ক্রিপ্ট প্রয়োগ করা হলো? কারণ এই অঞ্চলের জনজাতির ক্ষেত্রে খরচটি স্ক্রিপ্টে বিষয়বস্তু পড়ে নেওয়া সহজ, এবং মূল ভারতীয় ভূখণ্ডে ব্রাহ্মী লিপি জনগণ বা ব্রাহ্মী লিপিতে অভ্যস্ত, পাঠ অভ্যস্ত জনগণ ছিল বলে সেখানে ব্রাহ্মী লিপির প্রয়োগ করা হয়েছে।
এবার খেয়াল করবেন আপনারা, ইয়ারাগুড়ি বলে যে অংশটা আছে সেখানে উল্লেখ রয়েছে, সেখানে আমি বলেছি বোস্টোফেরোডন। বোস্টোফেরোডন বিষয়টা কি? দেখুন, আমরা সাধারণত দেখলাম যে ব্রাহ্মী স্ক্রিপ্ট লেখা হয় বাম দিক থেকে ডান দিকে, আর খরচে লেখা হয় ডান দিক থেকে বাম দিকে। কিন্তু ইয়ারাগুড়ি অংশে যে অভিলেখটা পাওয়া যাচ্ছে, সেই অভিলেখতে প্রথম লাইনটা হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্টের মতন, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে, এবং সেই অভিলেখটাই দ্বিতীয় লাইনটা হচ্ছে খরচে স্ক্রিপ্টের মতন, ডান দিক থেকে বাম দিকে। তো সেই বিশেষ ধরনের লেখার পদ্ধতিকে বোস্টোফেরোডন বলা হয়, BOUSTROPHEDON। আচ্ছা, বোস্টোফেরোডন নামটা কেন? বোস্টোফেরোডন নামটা হয়েছিল গ্রিক দেশ থেকে, বা গ্রিক শব্দ বোস্টোফেরোডন থেকে এসেছিল, যার অর্থ হচ্ছে ষাঁড় দিয়ে লাঙল চাষ করা। হ্যাঁ, মানে এইরকম ভাবে, ধরুন এইরকম ভাবে আসছে, আবার এইরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে, এই পদ্ধতি অনুসরণ করা হতো বলেই এই অংশের স্ক্রিপ্টের নাম হচ্ছে বোস্টোফেরোডন স্ক্রিপ্ট। আচ্ছা, এবার আপনারা খেয়াল করবেন, ভারতবর্ষে তো প্রত্যেকটা অংশতে আমরা অভিলেখগুলো পাচ্ছি, এবং অভিলেখগুলোর ভাষা প্রায় একই রকম, পালি ভাষাতে ব্যবহার করা হচ্ছে, সময়কাল একই রকম, কিন্তু তার রাজ্যবর্ষের প্রথম অংশে শিলালেখগুলো উৎকীর্ণ করা হয়েছিল, এবং স্তম্ভলেখগুলো তার রাজ্যের পরবর্তীকালে উৎকীর্ণ করা হয়েছিল। আমরা এবার তার মুখ্য গিরিলেখ বা শিলালেখগুলো সম্বন্ধে ধীরে ধীরে প্রবেশ করব। দেখুন, এটা স্থান হচ্ছে গিরনার পর্বত। গিরনার পর্বত যদি আপনারা দেখতে চান, তাহলে এটা হচ্ছে গিরনার, এই যে গিরনার অংশটা, গুজরাটের কাছে গিরনার, এবং এই গিরনার অংশে 14টি মুখ্য গিরিলেখ পাওয়া যাচ্ছে, আর প্রথম পাঠোদ্ধার হয়েছিল গিরনার অংশের অভিলেখটায়, তাই এই অংশটাকে বা তাই এই অভিলেখটাকে আমি এখানে নিয়েছি। স্থান হচ্ছে গিরনার পর্বত, জুনাগড়। আচ্ছা, ভাষা রয়েছে প্রাকৃত, হ্যাঁ, এবং প্রাকৃত ভাষাটা কিরকম? পালি আশ্রিত প্রাকৃত রয়েছে। লিপি ব্রাহ্মী লিপি। ভারতবর্ষের মূল ভূখণ্ডে যা কিছু থাকবে, যা কিছু অভিলেখ পাবো সম্রাট অশোকের, সবগুলোই ব্রাহ্মী লিপিতে পাবো। তাহলে এখানে লিপি হবে ব্রাহ্মী লিপি। সময়কাল, এটা সম্রাট অশোকের সময়কাল 270 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, এটাকে সিরকা বলা যেতে পারে। সিরকা মানে কি? ধরুন, সিরকা মানে হচ্ছে সি ডট লিখে দিই আমরা, আনুমানিক। এর বিষয়বস্তু কি ছিল? হিংসা ও তার কথিত সমাজের বিরোধিতা প্রদর্শন করেছেন। আচ্ছা, সমাজ বলতে এখানে কি বোঝা হচ্ছে? কথিত সমাজের বিরোধিতা। সমাজ মানে হচ্ছে উৎসব মুখর সমাজ, অর্থাৎ মেলামেশা, অবাধ মেলামেশা, প্রচুর খরচ, হ্যাঁ, যেখানে প্রজারা বিলাসিতায় মত্ত হতে পারে, তাই তিনি তার বিরোধিতা করেছিলেন। হ্যাঁ, এবং সম্রাট অহিংসা, এই যে দেখুন, অহিংসা, উৎসব মুখর সমাবেশ, অহিংসা তো প্রথমে বন্ধ করে, অহিংসা করতে বলেছিলেন, যে প্রজাদের মধ্যে যেন অহিংসা থাকে, হিংসার ভাব যেন না উৎপন্ন হয়, এবং উৎসব মুখর সমাবেশ ও প্রাণী হত্যা নিষিদ্ধ করার কথা বলেছিলেন, এবং তার রাজপ্রাসাদে 2টি ময়ূর ও 1টি হরিণ বধ করা হতো। তার পাকশালাতে, রয়্যাল যে পাকশালা, সেখানে কিন্তু 2টি ময়ূর ও 1টি হরিণ বধ করা হতো, এই তথ্য পাওয়া যায়। এবং তিনি পরবর্তীকালে চেয়েছিলেন যে 2টি ময়ূর এবং 1টি হরিণের হত্যাও যেন নিষিদ্ধ করা হয়, তা চেয়েছিলেন। দেখো, এখানে আপনার পাহাড়টা দেখতে পাবেন, এটা হচ্ছে গিরনার, গিরনার গিরিলেখ। এবং দেখুন, এখানে গিরনার গিরিলেখতে আপনারা খেয়াল করবেন যে সম্রাট অশোকের সঙ্গে সঙ্গে আরো কিছু কিছু ইনস্ক্রিপশন রয়েছে। তো সম্রাট অশোকের যে ইনস্ক্রিপশন রয়েছে, তার পাশেই রয়েছে রুদ্রদামনের ইনস্ক্রিপশন রয়েছে। আবার সেখানে স্কন্দগুপ্তের ইনস্ক্রিপশন রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে গিরনার অংশটা, এটা খুব প্রসিদ্ধ ছিল, এবং এই প্রসিদ্ধ অংশ হওয়ার জন্য যখন কোনো এক ব্যক্তি বা কোনো এক সম্রাট তার অভিলেখ উৎকীর্ণ করাবেন, লোকের যাতায়াত সেখানে বাড়বে, এবং বাড়ার ফলে অন্য সম্রাটও চাইবেন সেই প্রসিদ্ধ জায়গায় নিজের অভিলেখ উৎকীর্ণ করাতে। তাই এখানে রুদ্রদামনের অভিলেখ পাওয়া যাচ্ছে, এবং স্কন্দগুপ্তের জুনাগড় অভিলেখ পাওয়া যাচ্ছে। আচ্ছা, অভিলেখের বিষয়বস্তুগুলো দেখবেন, যে স্থানে পাওয়া যাচ্ছে সেই স্থানের নাম থাকবে, এবং যে সম্রাট উৎকীর্ণ করাচ্ছেন তার নামও থাকবে। এই যে দেখছেন, আমরা এখানে বলছি গিরনার ইনস্ক্রিপশন, প্রথম মুখ্য গিরিলেখ গিরনার পর্বত, এবং গিরনার ইনস্ক্রিপশন অফ রুদ্রদামনও বলছি আমরা, গিরনার ইনস্ক্রিপশন অফ স্কন্দগুপ্ত বলছি, জুনাগড় ইনস্ক্রিপশন নাম দেওয়া হয় অনেক সময়। আচ্ছা, কারণ স্থানটা হচ্ছে গিরনার পর্বত, জুনাগড়, মানে স্থান জুনাগড় কিন্তু গিরনার পর্বত, তা জুনাগড় নামও হতে পারে, গিরনারও হতে পারে, অসুবিধা নেই তাদের কিছু। দ্বিতীয় মুখ্য গিরিলেখ
সেখানে আমরা কি দেখবো? সেখানেও দেখুন, আমি গিরনার অংশটাই নিয়েছি কারণ এটার পাঠোদ্ধার প্রথম হয়েছিল। লিপি হবে ব্রাহ্মী লিপি। ভাষা কি থাকবে? পালি আশ্রিত প্রাকৃত ভাষা। সময়কাল একই। এখানে কি বলছেন? এখানে সম্রাট অশোক জনকল্যাণমূলক কাজ করছেন এবং সেখানে কি করছেন? তিনি বৈদেশিক নীতি এবং বিদেশি রাজাদের সঙ্গে সম্পর্ক এবং রাজ্য বিস্তারের কথা বলছেন। আপনারা খেয়াল করবেন যে এখানে সম্রাট অশোক সব জায়গাতেই কিন্তু তার প্রজাদের কল্যাণার্থে কিছু না কিছু কাজ করার কথা বলছেন, বা প্রজাদের মধ্যে যাতে কল্যাণকর কর্ম সম্পাদিত হয় সেদিকটা সচেষ্ট হয়েছেন। কেন তিনি এরকম করলেন? বা একজন রাজা যিনি সর্বভারতের সম্রাট, মানে আসমুদ্র হিমাচল অব্দি যার বিস্তার, রাজ্য বিস্তার, তিনি কেন এরকম বলতে চাচ্ছেন? তার কারণ তার জীবনে কলিঙ্গ যুদ্ধের মতো ভয়াবহতা তিনি দর্শন করেছিলেন এবং সেটা সম্বন্ধেও তিনি উল্লেখ করবেন। সেই কলিঙ্গ যুদ্ধের পর তার জীবনে কি পরিবর্তন আসে, কোথায় হয়েছিল সেই যুদ্ধ, কত প্রাণীর হত্যা হয়েছিল, সেই সম্বন্ধে উল্লেখ হবে। এবং তার সেই অসম্ভব দুর্বিষহ ঘটনার পরিবর্তে তার মানসিক যে পরিবর্তন আসে এবং পরিবর্তনের পরেই তিনি কিন্তু অভিলেখগুলো উৎকীর্ণ করিয়েছিলেন। মানে এমন কলিঙ্গ যুদ্ধের ঘটনা ঘটে গেছে, তারপরে সমস্ত অভিলেখগুলো উৎকীর্ণ করানো হচ্ছে। এখন কি বলছে দ্বিতীয় মুখ্য গিরিলেখে সেটা আমরা দেখে নিই। এখানে সম্রাট সীমান্ত অঞ্চলগুলিতে যেমন চোল, পাণ্ড্য, সত্যপুত্র, কেরলপুত্র প্রভৃতি অংশে তিনি ধর্মের মাধ্যমে প্রসার করছেন সেই কথা পাওয়া যাচ্ছে। এবং দেখুন, গ্রিক রাজা আন্টিওকোস ও তার প্রতিবেশী রাজ্যে যে দুই রকমের চিকিৎসার ব্যবস্থার প্রচলন ছিল তা এই লেখ থেকে জানা যায়। এবং বনৌষধির চারা মনুষ্যত্বের প্রাণী উভয়ের উপযোগী তা এখানে বলা হয়েছে। তৃতীয় মুখ্য গিরিলেখ, সেখানে কি রয়েছে? গিরনার, স্থান হচ্ছে গিরনার, ব্রাহ্মী লিপি, ভাষা প্রাকৃত এবং সময়কাল একই। আচ্ছা, আপনাদের মনে হতে পারে যে প্রত্যেকটা অংশ আপনি গিরনার নিচ্ছেন আর বললেন যে সারা ভারতবর্ষে এই লিপিগুলো পাওয়া যাচ্ছে। দেখুন, সারা ভারতবর্ষের জনগণকে উৎসর্গ করে লিপিগুলো উৎকীর্ণ করা হয়েছিল। ভাষাও প্রায় এক, বিষয়বস্তুও এক। মানে তিনি চেয়েছিলেন একটা এমন নোটিশ সার্কুলার করতে যাতে সেই নোটিশটা সারা ভারতবর্ষের জনগণের কাছে পৌঁছানো যায়। তো সেই সময় কি ছিল? সেই সময় তো আজকালকার দিনের মতো মিডিয়া ছিল না। তাই সেই সময় তিনি এই যে প্রস্তর গাত্র, গুহা গাত্র বা স্তম্ভ, সেইগুলোর মাধ্যমে তার মেসেজটা উৎকীর্ণ করিয়েছিলেন এবং এর ফলে অশোকের জনপ্রিয়তা বৃদ্ধি হয়েছিল। এবং অশোক বারংবার বলেছেন যে তিনি এইটা খনন করাতে চেয়েছেন যাতে তার পূর্বসূরি রাজা বা পূর্বসূরি বংশ পরম্পরার যে ঐতিহ্য এবং অশোক যে ঐতিহ্য রেখে যাচ্ছেন সেটা যেন উত্তরসূরিরাও বুঝতে পারেন। দেখুন, এই যে তৃতীয় মুখ্য গিরিলেখ, সেখানে কি বলছেন? আয়পিতম। এই পদ থেকে জানা যায় যে সম্রাট অশোক মাতা, পিতা, বন্ধু, আত্মীয় স্বজন, ব্রাহ্মণ, শ্রমণ প্রভৃতির প্রতি কর্তব্য বিষয় সম্পর্কে এক হুকুম বা আদেশনামা জারি করেছিলেন এবং অনুশাসনে কয়েকটা সামাজিক কর্তব্য, নৈতিক কর্তব্য বা ধর্মীয় বিষয় সম্বন্ধেও কিন্তু কথা বলতে দেখা যায় তাকে। তিনি কি বলেছিলেন? সাধু মাতরি প্রিতরিচ শুশ্রূষা, মিত্র সংস্কৃত জ্ঞাতিভ্য ব্রাহ্মণ শ্রমণেভ্য সাধু দানম, হ্যাঁ, প্রাণানাং সাধু অনালম্ব্য, অল্প ব্যয়তা অল্প ভাণ্ডতা চ সাধু। দেখুন, অল্প ব্যয়তা এবং অল্প ভাণ্ডতার কথা বলছে, মানে অল্প ব্যয়ের কথা বলছেন এবং অল্প সঞ্চয়ের কথা বলছেন। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে সমাজের মধ্যে একটা সুস্থিতি যেন বজায় থাকুক। আচ্ছা, চতুর্থ মুখ্য গিরিলেখ, সেখানেও গিরনার অঞ্চলে পাওয়া যাচ্ছে ব্রাহ্মী লিপি, ভাষা প্রাকৃত, সময়কাল এক, মানে 270 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। এখানে কি বলছে? দেবপ্রিয় রাজা রাজত্বের দ্বাদশ বৎসরে এই লেখটি উৎকীর্ণ করা হয়। এই অনুশাসনে কি বলা হয়েছে? কিভাবে ধর্মচরণ সম্ভব তা বলা হয়েছে এবং ভীরি ঘোষের পরিবর্তে ধর্মীয় ঘোষের বা ধর্মঘোষের প্রবর্তন করা হয়েছে এটা বলা হচ্ছে। দেখুন, ভীরি ঘোষের আক্ষরিক অর্থ কি? ঢাক, দাদামা, প্রভৃতি অংশগুলো বা প্রভৃতি রণোৎসবের প্রতীকগুলো এখানে উৎকীর্ণ বলা হয়েছে। স্যার, আপনার খেয়াল করবেন যে সম্রাট অশোক যখন এই অভিলেখগুলো উৎকীর্ণ করালেন তখন মৌর্য সাম্রাজ্য কতটা বিস্তৃত হয়েছিল। হ্যাঁ, মৌর্য সাম্রাজ্য সব ভারতবর্ষের প্রতিটা অংশ অব্দি বিস্তৃত হয়েছিল। কলিঙ্গ তিনি জয় করে ফেলেছেন এবং দেখবেন কলিঙ্গ সম্বন্ধে আমাদের ভারতবর্ষে বারংবার উল্লেখ হয়েছে কলিঙ্গ সাহসিক, এই কথাটা বলা হয়। অর্থাৎ কলিঙ্গ দেশের জনগণ অত্যন্ত সাহসিক কর্মে পটু ছিলেন।
তাই তিনি সেইখানে জয় করতে হয়তো চেয়েছিলেন, এবং জয় করার পর যে ঘটনাগুলো তার জীবনে ঘটে তারই অনুশোচনামূলক এই অভিলেখগুলো। তাই তিনি দেখবেন এখানে নৈতিক চরিত্র, এবার তার জীবনে নৈতিক চরিত্র পরিবর্তিত হয়েছে, নৈতিক চরিত্রের প্রতি তিনি অধিক গুরুত্ব দিয়েছেন। তাই এখানে নৈতিক চরিত্র এবং সৎ প্রকৃতি শ্রেষ্ঠতর বলে মনে করতে শুরু করেছেন। এবং এখানে দেখবেন তিনি একটা কথা বারংবার বলছেন, বা এই কথাগুলোই বলছেন, ধর্মবোধ, ধর্মচেতনা বৃদ্ধির জন্য, হ্যাঁ, বিমান দংশনা, হস্তি দংশনা, অগিধংঘানি প্রভৃতি শব্দের উল্লেখ করছেন। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে সম্রাট তার প্রজাদের ধর্মীয় পথে আনতে চেয়েছিলেন। আচ্ছা দেখুন, পঞ্চম গিরিলেখে কি বলা হচ্ছে? পঞ্চম গিরিলেখে বলা হচ্ছে, এটা স্থান কিন্তু পরিবর্তন করা হচ্ছে, মানসেরা, এবং মানসেরা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। তাহলে পাকিস্তানে যখনই অবস্থিত হবে তার লিপিটাও পরিবর্তিত হবে। লিপি হচ্ছে খরষ্টি লিপি। আমরা আগে জেনেছি যে উত্তর পশ্চিম অংশে যে লিপিগুলো থাকবে বা যে অভিলেখগুলো থাকবে তার লিপি হবে খরষ্টি লিপি। এবং অশোকের রাজ্যাভিষেকের চতুর্দশ বৎসরে এটি উৎকীর্ণ করা হয়। অর্থাৎ সময়কালটা দেখে নিন, 255 খ্রিস্টপূর্বাব্দ। এখানে ধর্ম মহামাত্রের দায়িত্ব ও প্রশাসনিক সংস্কার সম্বন্ধে বলা হয়েছে। এই লেখতে ধর্ম মহামাত্র নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে, এবং কৃতদাসদের প্রতি নীতি নিয়ে দেবপ্রিয় রাজার উদ্বেগ এই লেখতে প্রকাশিত হয়েছে। এবার ষষ্ঠ মুখ্য গিরিলিখিতে চলে আসে আমরা। সেখানে কি রয়েছে? গিরনার অঞ্চলে পাওয়া যাচ্ছে ভাষা প্রাকৃত, লিপি ব্রাহ্মী লিপি, এবং সম্রাট অশোকের রাজ্যাভিষেকের চতুর্দশ বৎসরে এই লিপিটি উৎকীর্ণ করা হচ্ছে। বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে মানুষের অবস্থা সম্পর্কে অবহিত হওয়ার জন্য দেবপ্রিয় রাজা দূত স্যার নিযুক্ত স্লাইডটা করেছেন। একটু উপরে তুলুন স্যার, না নিচে লাইনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে সম্রাট অশোক তার রাজ্যাভিষেকের চতুর্দশ বৎসরে এই লেখটি উৎকীর্ণ করিয়েছিলেন। এবং দেখুন, মানুষের অবস্থা সম্পর্কে অবহিত করার জন্য কিন্তু দূত নিয়োগ করেছেন। এই যে আমরা একটা সময় কোভিড থেকে যখন, বা কোভিডের সময় আমরা ডিপ্রেশন ভোগ করছিলাম, বা আমাদের মানসিক অবস্থা সকলেরই খারাপ হয়ে যায়, তখন কিন্তু আমাদের বিভিন্ন থেরাপির মাধ্যমে বা বিভিন্ন ফোনের মাধ্যমে, টেলিফোনিক থেরাপির মাধ্যমে আমরা কিন্তু মনের অবস্থা ঠিক করার চেষ্টা করছিলাম। ঠিক সেই রকম ভাবে সম্রাট অশোক কিন্তু তার প্রজাদের মানসিক অবস্থা সম্বন্ধে অবহিত হওয়ার জন্য, বা মানুষের অবস্থা সম্বন্ধে অবহিত হওয়ার জন্য দূত নিয়োগ করেছিলেন। রাজ কর্মচারী মহামাত্র নামক আধিকারিকদের কথা জানা যায় এই লেখ থেকে। এবং দেবপ্রিয় রাজার জনগণের গৃহীত উদ্দেশ্য কল্যাণমূলক পদক্ষেপের কথা জানা যায় অভিলেখ থেকে। তো সপ্তম মুখ্য গিরিলেখ, এখানে কি বলা হয়েছে? এখানেও শাহবাজগিরি পর্বত। দেখুন, শাহবাজগিরি, এটার লিপিটা কিন্তু ব্রাহ্মী লিপি হবে না, এই লিপি হবে খরষ্টি লিপি। আপনারা যদি খেয়াল করেন, শাহবাজগড়ি হচ্ছে বর্তমান পাকিস্তান অবস্থিত, তাহলে এর লিপি কিন্তু খরষ্টি লিপি হয়ে যাবে। সময়কাল কত? 270 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। এবং এখানে কি বলা হয়েছে? সকল ধর্মের প্রতি সহানুভব। দেখুন, তিনি বারংবার বলছেন যে সমনদের দান করতে হবে, ব্রাহ্মণদের দান করতে হবে। সম্রাট অশোক তো বৌদ্ধ ধর্ম অবলম্বী ছিলেন, তাহলে ব্রাহ্মণদের দান করতে হবে কেন বলছেন? কারণ তিনি পরধর্ম সহিষ্ণু ছিলেন। এবং তিনি প্রজাদের কি কথা বলছিলেন? আত্মসংযমের কথা বলছিলেন, চিত্ত শুদ্ধির কথা বলছিলেন, এবং কৃতজ্ঞতা ও ধর্মে দৃঢ় বিশ্বাস রাখার কথা বলছিলেন। এই আত্মসংযম দেখবেন, আপনারা যদি কৌটিল্যের অর্থশাস্ত্র পড়েন, সেখানে ইন্দ্রিয় বিজয়ের কথা বলা হয়েছে। মানে রাজা এবং প্রজা সকলে যদি ইন্দ্রিয় বিজয়ের মাধ্যমে থাকেন, তাহলে তাদের মধ্যে কোনো সমস্যা হবে না। এবং রাজাকে তো প্রকৃষ্টপক্ষে জিতেন্দ্রীয় হতেই হবে, তেমনি এখানে সম্রাট অশোক তার জিতেন্দ্রীয় হওয়ার কথা বলছেন। অষ্টম কি বলা হচ্ছে? এটাও শাহবাজগড়ি পর্বত, স্থান হচ্ছে শাহবাজগড়ি পর্বত। এটা সময়কাল 232 খ্রিস্টপূর্ব। সম্রাট অশোকের সময়কাল, হ্যাঁ, লিপিগুলো সময়কাল ধরবেন না, এটা অশোকের সময়কাল। এবং এর বিষয়বস্তু কি? দেবপ্রিয় রাজা তার রাজত্বের দশম বৎসরে সম্বোধি দর্শনে গিয়েছিলেন, এবং এই সফরের সময় হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, সপ্তমের লিপিটা কি বলুন স্যার? আচ্ছা, সপ্তমের লিপিটা হচ্ছে খরষ্টি লিপি। আমি লিখে দিচ্ছি আপনাদের জন্য একটু। আচ্ছা, এই যে সপ্তমের লিপিটা আপনি প্রশ্ন করলেন, এর উত্তরটা আমি একটু শেষের দিকে দেব, কারণ কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়নি আবার মনে হচ্ছে। আমি এটা মনে রাখলাম, এটা শেষের দিকে একটু উত্তর দেব। আচ্ছা, অষ্টম মুখ্য গিরিলেখে কি বলা হচ্ছে? অষ্টম মুখ্য গিরিলেখে বলা হচ্ছে, দেবপ্রিয় রাজা
তার রাজত্বের 10ম বৎসরে সম্মতি দর্শনে গিয়েছিলেন এবং এখানে শ্রমণ, ব্রাহ্মণ ও বৃদ্ধদের সঙ্গে দেবপ্রিয় রাজা সাক্ষাৎ করেন এবং ধর্মের নির্দেশ ও ধর্ম সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন। আচ্ছা, পরবর্তীকালে আমরা 9th রক এডিক্ট। আচ্ছা হ্যাঁ, অভিলেখগুলোকে দেখবেন, অশোকের অভিলেখগুলোকে ইংরেজি নাম হচ্ছে এডিক্ট। হ্যাঁ, অনুশাসন তো, তাই এডিক্ট বলা হয়। পর্বত, মানসেরা পর্বতে পাওয়া যাচ্ছে প্রাকৃত মিশ্রিত পালি ভাষা বা পালি মিশ্রিত প্রাকৃত ভাষা রয়েছে এখানে, খরষ্টি লিপি এবং 256 খ্রিস্টপূর্বাব্দ। এখানের বিষয়বস্তু হচ্ছে ধর্ম মঙ্গলের স্বরূপ, প্রশংসা প্রভৃতি প্রতিপাদন করা হচ্ছে এবং জনপ্রিয় অনুষ্ঠান, নিন্দা, ধর্মসম্মত আচার অনুষ্ঠান প্রভৃতি পালন করার কথা বলা হয়েছে। 10th রক এডিক্ট, সেখানে কি বলা হচ্ছে? 10th রক এডিক্ট স্থান হচ্ছে গিরনার পর্বত এবং গিরনার পর্বত যখনই আমরা দেখব তখনই তার লিপি বলতে পারবো আমরা ব্রাহ্মী লিপি, ভাষা একই রকম থাকবে, 256 খ্রিস্টপূর্বাব্দ সময়কালের। আচ্ছা, ধর্মের স্বরূপ এবং শ্রেষ্ঠতা প্রতিপাদন করার সঙ্গে সঙ্গে এখানে রাজা পারিত্রিক কীর্তিকে মহাফলপ্রদ বলে মনে করতেন। দেখুন, একটা জিনিস আমরা খেয়াল করব, সম্রাট অশোকের জীবনে তো অনেক পরিবর্তন এসে গেছে। এবার তিনি ঐহিক এবং পারিত্রিক কৃতিকে মহাফল, মানে আর যুদ্ধ বিগ্রহ করে, রাজ্য জয় করে বা ধন সঞ্চয় করে এই জিনিসগুলো তার আর মানসিক পরিবর্তন করতে সমর্থ হচ্ছে না। তিনি এখন ধর্মের মাধ্যমে তার পন্থা নিরূপণ করতে সচেষ্ট হয়েছেন। সেই দিকগুলো তাহলে লিখবেন। এবং দেখুন পরের দিকে বলছে, খ্যাতি ও গৌরবের আকাঙ্ক্ষার নিন্দা করেছেন এবং ধর্মের জনপ্রিয়তার উপর জোর দিয়েছেন। এই অভিলেখতে তাই বলা হয়েছে। আচ্ছা, 11th রক এডিক্ট এবং সেটার স্থান হচ্ছে কালচি, জেলা দেরাদুন, উত্তরাঞ্চল। আর ভাষা প্রাকৃত, ব্রাহ্মী লিপি, 255 খ্রিস্টপূর্বাব্দ। এখানে বিষয়বস্তু কি? ধর্মের ব্যাখ্যা, ধর্মদান হচ্ছে প্রকৃত দান, এই কথাটি এখানে উল্লেখিত হয়েছে। এবং দেবপ্রিয় রাজা কি বলছেন? ধর্মের মতো দান, ধর্মের গুণকীর্তন, ধর্মে অংশগ্রহণ, ধর্ম অনুমোদন সবকিছুতেই শ্রেষ্ঠ কীর্তি বলে তিনি স্বীকার করেছেন। আচ্ছা, 12th রক এডিক্ট, এটাতে একটু অনেক ভালো কিছু রয়েছে, এটা আমরা আলোচনা করবো একটু সুন্দর করে। স্থান হচ্ছে কর্পূরগিরি। দেখুন কর্পূরগিরি, ভাষা প্রাকৃত, লিপি হবে খরষ্টি। যখনই আমরা ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশের যে লিপিগুলোর কথা বলবো সেই লিপিগুলো সবসময় খরষ্টি লিপি হবে, আপনারা মাথায় রাখবেন। যদি আপনাদের প্রশ্নতে আসে ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশে অশোকের লিপিগুলোর মধ্যে কোন লিপি পাওয়া যায়, ব্রাহ্মী লিপি, খরষ্টি লিপি, আরমাইক লিপি, মানে গ্রিক লিপি, তখন কিন্তু কনফিউশন হওয়ার দরকার আছে। একটু জায়গায় গ্রিক এবং আরমাইক মনে হতেও পারে, কিন্তু খরষ্টি লিপিতে আপনারা জোর দেবেন। এবং কেন এই কনফিউশনটা হতে পারেন? কারণ আফগানিস্তানের যে অংশতে আমরা লিপিটা পাচ্ছি বা অশোকের অভিলেখগুলো পাচ্ছি সেখানে কিন্তু গ্রিক এবং আরমাইক ব্যবহার করা হয়েছিল, কিন্তু একদম উত্তর পশ্চিম অংশ যদি ধরেন সেখানে কিন্তু খরষ্টি লিপিরই প্রয়োগ রয়েছিল। এবং এই যে 12th রক এডিক্ট, সেখানে কি বলা হচ্ছে? সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হচ্ছে এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা, প্রভৃতির কথা বলা হচ্ছে। এবং ধর্মের যে আধিকারিক, ধর্ম মহামাত্র, মহিলাদের জন্য নির্দিষ্ট আধিকারিক, তার কথাও বলা হচ্ছে। দেখুন, শ্রাদ্ধক্ষ মহামাত্র এর কথা বলা হচ্ছে, স্ত্রী অধ্যক্ষ মহামাত্র, এবং রাষ্ট্রীয় খামারের পরিচালন ব্রজভূমি বা ব্রজভূমি হতো এটা, এবং অন্যান্য আধিকারিকের কথা ওই অভিলেখ থেকে জানা যায়। এটা ব্রজভূমি হতো, আপনারা একটু ঠিক করে নেবেন। আচ্ছা, এবার নেক্সট আসছে আমরা 13th রক এডিক্ট, অপসরণ। সম্রাট অশোকের যতগুলো অভিলেখ পাওয়া যায় তার মধ্যে সর্ববৃহৎ অভিলেখ হচ্ছে এটা। এবং এখানে কি রয়েছে? এখানে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা বা কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা সেটা উল্লিখিত রয়েছে এবং সম্রাট বারংবার অনুশোচনা করছেন সে কথাও কিন্তু উল্লিখিত রয়েছে। দেখুন, যুদ্ধ বিগ্রহের যে ফল সেটা সম্রাটের মনকে তো, চিত্তকে তো বিচলিত করেছিল, তাই তিনি বারংবার প্রজাদের জানাতে চাইছেন যে যুদ্ধের ফল কিন্তু আমার মনে ধরেনি, মানে আমি আর যুদ্ধ চাইছি না। বারংবার তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন প্রজাদের সামনে, তাই এই অভিলেখটা সব থেকে বড়। দেখুন, এখানে বলা হচ্ছে অভিলেখের মধ্যে সব থেকে বড় অভিলেখ এটা। এবং রাজ্যাভিষেকের 8ম বর্ষে, মানে যখন তার রাজ্যাভিষেক হয়, এবং রাজ্যাভিষেক কখন হয়েছিল বিভিন্ন পণ্ডিতের মধ্যে বিভিন্ন মত রয়েছে, তবু মোটামুটি ধরে নেওয়া হয় 269 বিসি, ঠিক আছে? এই সময় সম্রাট অশোকের রাজ্যাভিষেক হয়েছিল। এর
আশেপাশেও হতে পারে, 269টা 270ও হতে পারে। হ্যাঁ, মোটামুটি এটা ধরে রাখবেন আপনারা। তো তার পর অষ্টম বর্ষে কলিঙ্গ রাজ্য জয় করেন, এবং এরপর কি হয়েছিল, এখানে বলা হয়েছে 150,000 লোককে স্থানান্তর করা হয়। মানে দেখবেন তো যুদ্ধ হলে কি হয়, রিফিউজি হয়ে যায় অনেকে, অনেকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, যেমন ইউক্রেনে যেরকম হচ্ছে এখন সেরকম। এবং এই যুদ্ধে 100 লক্ষ লোক নিহত হয়। এটা 100 লক্ষ, কোথাও কোথাও বলা হচ্ছে 1 লক্ষ, ঠিক আছে, মোটামুটি ইনস্ক্রিপশন পড়ে দেখবেন আপনারা 100 লক্ষই বলা হচ্ছে। সেটাও কেউ বলছেন অতিশক্তি করা হয়েছে, 1 লক্ষ হতে পারতো, কারণ 100 লক্ষ তৎকালীন যুগে জনসংখ্যা সম্ভবই নয়। কিন্তু মোটামুটি ধরে রাখবেন 1 লক্ষ বা 100 লক্ষ, এবং বহু লোক নিশ্চিহ্ন হয়ে যায়। তাই কলিঙ্গ জয় করে দেবপ্রিয় রাজার গভীর অনুশোচনা হয়, অনুশোচনে এরকম শব্দ বারবার প্রয়োগ রয়েছে এখানে। এবং দেবপ্রিয় রাজা মনে করছেন শ্রেষ্ঠ, হ্যাঁ, ধর্মজয়ের কথা মুক্ত চালিয়ে দিয়েছে। প্রাচীন কিন্তু এটা কম্বোডিয়া হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার একটা অংশ, প্রাচীন ছিল স্থান হয়, কিন্তু কাশ্মীরের অংশ ছিল কম্বোডিয়া। আচ্ছা, এরপর হচ্ছে 14 রক টেডিক এবং লাস্ট। সেখানে কি বলা হচ্ছে, সেখানে স্থান হচ্ছে গিরনার, ভাষা প্রাকৃত, ব্রাহ্মী লিপি এবং সময়কাল 255 খ্রিস্টপূর্বাব্দ। এই অনুশাসনের বিষয় হলো ধর্ম বিজয়, এবং ধর্ম বিজয় হলো প্রকৃত বিজয়। ধর্মের সংক্ষিপ্ত মাঝামাঝি দৈর্ঘ্যে এবং বিস্তৃত ভাষ্য পাওয়া যায় এই লেখ। এবং এই লেখতে কি বলা হচ্ছে, দেশের বিভিন্ন অংশে শিলালিপি যে খোদাই করা হচ্ছে তার উল্লেখ এই লিখিতে পাওয়া যাচ্ছে। এবং আপনারা খেয়াল করবেন যে সম্রাট অশোক কিন্তু এই যে শিলালিপিগুলো খোদাই করেছেন সারা ভারতবর্ষে, এবং এর যে উপকারিতা সে সম্বন্ধেও কিন্তু একটু কথা বলতে শুরু করেছে। এবং সম্রাট অশোক কিন্তু দেখুন, সম্রাট অশোক যে মহামতি সম্রাট অশোক ছিলেন, তার কর্মকীর্তির মাধ্যমে আমরা জানতে পারছি, এবং আজকেও প্রায় 2500 বছর পরেও তাকে আমরা বুঝতে পারছি তার এই শিলালেখের মাধ্যমে। তাই তিনি শিলালেখের একটা গুরুত্ব যে অনুধাবন করতে সমর্থ হয়েছেন, সেটা অবশ্যই কিন্তু আমাদের বুঝে নিতে হবে। আচ্ছা, এগুলো গেল তো তার রক এডিক্ট বা শিলালেখ, বা যেগুলো তার মুখ্য গিরি শাসন, সেগুলো সম্বন্ধে আমরা জানলাম। কতগুলো রয়েছে? 14টা রয়েছে। আচ্ছা, একজন কেউ প্রশ্ন করছিলেন যে সপ্তম গিরি শাসনের ভাষা কি, বা সপ্তম গিরি শাসনের লিপি কি, সেই অংশটা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখুন, ভারতবর্ষের তো অনেকগুলো জায়গাতে অশোকের শিলালিপিগুলো পাওয়া যাচ্ছে, এবং প্রত্যেকটা জায়গাতে লিপিগুলোর ভার্সন একই রকম। মানে ধরুন আমি যদি বলি গিরনারে, তাহলে গিরনারে 1 থেকে 14 অব্দি প্রত্যেকটা গিরিলেখই পাওয়া যাচ্ছে, যার প্রথম থেকে 14 অব্দি প্রত্যেকটার বিষয়বস্তু এক। এবং যদি আমি চলে আসি উড়িষ্যাতে, তাহলে 1 থেকে 10 অব্দি যে অভিলেখগুলো পাচ্ছি তারও কিন্তু বিষয়বস্তু এক। অর্থাৎ স্থান ভেদে লিপির ভেদ হয়, কিন্তু মূল বিষয়বস্তুর ভেদ হয় না। অর্থাৎ যদি আপনি খরষ্টি ইনস্ক্রিপশন বা খরষ্টি লিপি দেখতে চান, তাহলে আপনাকে পাকিস্তানের অংশে যেতে হবে, কিন্তু বিষয়বস্তু একই থাকবে। আর ভারতবর্ষের মূল ভূখণ্ডে যে কোনো জায়গায় আপনি যান না কেন, অভিলেখগুলোর বিষয়বস্তু একই হবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারেন শেষে আবার আলোচনা করবো এই নিয়ে। আচ্ছা, এবার বলছিলাম স্যার, ওটা একাদশ এবং দ্বাদশ শিলালেখটা স্যার কাইন্ডলি যদি আরেকবার একটু দেখাতেন আর কি, স্থানগুলো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। দেখুন, একাদশ রক এডিক্ট, এই যে ব্রাহ্মী লিপি রয়েছে। স্যার এখানে স্থানটা দেওয়া হয়েছে যে কালচিনি জেলার দেরাদুন উত্তরাঞ্চল, কিন্তু স্যার আমি দুটো বইতে দেখলাম, যেটা ওই এক উপকারের আর একটা হচ্ছে ওই সংস্কৃত প্রতিস্পর্ধা প্রকাশে, এখানে স্যার আচ্ছা, স্থান স্যার একটু আলাদা দেওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে থাকবে, অবশ্যই থাকবে। আপনি মানে কনসেপ্টটা আবার ক্লিয়ার করে দিচ্ছি। আপনি এটা খেয়াল করবেন যে ভারতবর্ষের যখন ম্যাপটা আমরা দেখলাম না, ভারতবর্ষে দেখুন। আচ্ছা, আপনাকে ম্যাপটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে ভারতবর্ষের প্রতিটা অঞ্চলে কিন্তু অশোকের অভিলেখগুলো পাওয়া যাচ্ছে, যেখানে যেখানে পয়েন্ট করা হচ্ছে। এবং 1 থেকে 14 অব্দি এই যে অভিলেখগুলো বা শিলালেখগুলো 1 থেকে 14 অব্দি অভিলেখ 5টা জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি ধরে রাখবেন গিরনারে পাওয়া যাচ্ছে, কালচিতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এরকম করে 5টা জায়গায় 1 থেকে 14 অব্দি অভিলেখগুলো পাওয়া যাচ্ছে।
কলিঙ্গতেও পাওয়া যাচ্ছে কিছু কিছু, দুটো নয়, মানে কলিঙ্গর ক্ষেত্রে কলিঙ্গ যুদ্ধ জয়টা পাওয়া যাচ্ছে না, 13টা পাওয়া যাচ্ছে না। এবং এই যে অভিলেখ প্রত্যেকটার বিষয়বস্তু কিন্তু এক। যদি আপনি সময় মানে যদি আপনি ধরুন গিরনারে যান, তাহলে গিরনারে 1 থেকে 14 অব্দি অভিলেখের বিষয়বস্তু কিন্তু এক, স্থান শুধু পরিবর্তন হবে। আপনারা যদি আবার কলসিতে চলে আসুন, দেখবেন 1 থেকে 14 অব্দি যে অভিলেখগুলো পাওয়া যাচ্ছে তার কিন্তু বিষয়বস্তু একই, কোনো পরিবর্তন নেই। মানে স্থান ভেদ কোনো ডিফারেন্স নয়, স্থান ভেদ হতেই পারে, স্থান ভেদে অভিলেখের বিষয়বস্তুর পরিবর্তন হবে না। মানে ধরুন আপনার কাছে একটা বই রয়েছে, ঠিক আছে, ধরুন আপনার বন্ধুর কাছে এবং আপনার কাছে একই লেখকের একই বই রয়েছে, তাহলে কি স্থান পরিবর্তন হলে তার লেখা পরিবর্তন হয়ে যাবে? তা নয় কিন্তু। ধরুন আপনার বন্ধু এক জায়গায় থাকে, আপনি গিরনারে থাকেন, আপনার বন্ধু কালসিতে থাকে, আরেক বন্ধু মানসিরাতে থাকে, তাহলে আপনি যে বইটা ফলো করছেন তার বিষয়বস্তু, কালসির বিষয়বস্তু একই রকম, এবং আপনি যে স্ক্রিপ্টে পড়ছেন, ধরুন বাংলা স্ক্রিপ্টে আপনি পড়তে অভ্যস্ত, তাহলে আপনার যে বন্ধু সে যদি বাংলা স্ক্রিপ্টে পড়তে অভ্যস্ত তাহলে তারও বাংলা স্ক্রিপ্টে থাকবে। কিন্তু যদি আপনার একটা বন্ধু অন্য স্ক্রিপ্টে পড়তে অভ্যস্ত, দেবনাগরী স্ক্রিপ্টে পড়তে অভ্যস্ত, কিন্তু বইটার বিষয়বস্তু একই, তাহলে স্থান ভেদে বিষয়বস্তুর পরিবর্তন হচ্ছে না, শুধু স্ক্রিপ্টের মানে পরিবর্তন হতে পারে। আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, কিন্তু আচ্ছা। আমি বলতে চাইছি যে ওইখানে স্থানটার যে ব্যাপারটা এখানে দেওয়া রয়েছে ওই শাহবাজগড়ি, মানে যেটা হুম পাকিস্তান বললো, হুম। কিন্তু আপনি যেটা দেখালেন ত্রয়োদশটা ওটা হচ্ছে উত্তরাঞ্চল দেরাদুন বললেন। এটা হ্যাঁ নিয়ে স্যার সেই একটু তো। আচ্ছা, সেইটাই তো বলতে চাইছি যে আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। আপনি গিরনারও নিতে পারেন, মানে আপনার বইতে যদি গিরনার থাকে কোনো অসুবিধা নেই, কালসি থাকে কোনো অসুবিধা নেই, কলিঙ্গ থাকে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, উজ্জয়ন থাকে কোনো, মানে উজ্জয়ন পাওয়া যাচ্ছে না, এই যে ধরুন সারনাথে যদি দেখেন কোনো অসুবিধা নেই, শুধু দেখবেন যে স্ক্রিপ্টটা ঠিক আছে কিনা। আচ্ছা, এই নিয়ে আমি একটু শেষও আলোচনা করে দেবো, এখন বাকিগুলো পড়ে নিই, তারপর আবার একটু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এখন বাকিগুলো অনেকটাই তো বাকি আছে। এখন এরপর আমাদের পিলার এডিটটা আসতে হবে, ঠিক আছে? পিলার এডিট কি? দেখুন পিলার, এরকম পিলার সেখানে যখন উৎকীর্ণ থাকবে, সেই উৎকীর্ণ লিপিটাকে বলা হয় পিলার এডিট। মানে যেহেতু পিলারে উৎকীর্ণ রয়েছে এবং এটা আমি স্থান নিয়েছি, আমি আমার ক্ষেত্রে স্থান নিলাম দিল্লি তোপরাতে যেটা রয়েছে, এবং পাঞ্জাবের প্রান্ত আম্বালা জেলা তোপরা, বর্তমানে দিল্লি ফিরোজপুর কোটলাতে অবস্থিত, সেটা, সেখানে কি রয়েছে, লিপি থাকবে ব্রাহ্মী লিপি, ভাষা পালিশ্রিত প্রাকৃত ভাষা বা পালি প্রাকৃতের মিশ্রণ থাকবে, সময়কাল তো একই রকম আমরা দেখে এসেছি। বিষয়বস্তু কি দেখুন, ধর্মের প্রসার, এবং এখানে ধর্মের কথা আরো বেশি করে থাকবে, কারণ এই যে পিলার গুলো সেগুলো কিন্তু তার রাজ্য বর্ষের শেষ দিকে উৎকীর্ণ করা হয়েছিল, ফলে সেখানে অশোকের তো পরিবর্তন হয়েছে এবং তিনি তার ফল পেতেও শুরু করেছেন। তাই জিনিসে ধর্মের বারংবার প্রশংসা আসবে এখানে। ধর্মের প্রসার, তার উপায় এবং স্তম্ভলেখের মূল প্রতিপাদ্য বিষয়গুলো উৎকীর্ণ রয়েছে। এবং দেখুন রাজকর্মচারী বিভিন্ন রয়েছেন যারা কিনা সকলেই তার উপদেশ অনুসারে কাজ করতেন, যেমন উচ্চপদস্থ, মধ্যপদস্থ, পদস্থ যারাই রয়েছেন, নিম্ন পদস্থ সকলেই কিন্তু দেবনাম প্রিয়, অশোকের নাম শুনেই বা অশোকের যে অনুসরণ করতে শুরু করেছেন। এবং অশোক কি করছেন, তার লোকেদের সুরক্ষার জন্য অশোক তার লোকেদের সুরক্ষার নীতি স্তম্ভলেখ হতে উৎকীর্ণ করেছেন। এবং সেকেন্ড পিলার এডিক্ট যখন দেখবো আমরা, সেটা হচ্ছে দিল্লি তোপরা। দেখুন স্থান কোনো পরিবর্তন, স্থানের ব্যাপার নয়, এখানে যেখানে যেখানে পাওয়া যাবে সেখানে যে কোনো একটা জায়গা নিতে পারি আমি। দিল্লিতে পাওয়া যাচ্ছে, দিল্লি তোপরা নিলাম, পাঞ্জাবের প্রান্ত অঞ্চল এটাকে বলা হচ্ছে, বর্তমানে ফিরোজপুর কোটলায় অবস্থিত। ভাষা হচ্ছে কি, প্রাকৃত ভাষা, পালি আশ্রিত প্রাকৃত, ব্রাহ্মী লিপি, সময়কালে কি, বিষয়বস্তু কি, ধর্ম কি, তার ব্যাখ্যা স্তম্ভলিখিতে পাওয়া যাচ্ছে। এবং দেখুন এখানে বলা হচ্ছে অল্প পাপ বহু কল্যাণ দয়া দান সত্য ধর্ম, এই সম্বন্ধে বলা হয়েছে। এই যে অপাস ইনাবে বহু কয়ানে দয়া দানে সোচে সোচায়ে, এই কথাটা বলা হয়েছে। থার্ড পিলার এডিক্টে কি বলা হচ্ছে, সান দিল্লি তোপরা নিয়েছি আমি, সেখানে কি বলা হচ্ছে, বিষয়বস্তু স্তম্ভলেখাতে কোনো পাপ কর্ম, মানে কোন কোন কর্মগুলো পাপ কর্ম তার ইঙ্গিত রয়েছে, যেমন কোপনতা, নিষ্ঠুরতা, ক্রোধ, অহংকার, ঈর্ষা, এগুলো পাপের কারণ সে সম্বন্ধে বলা হচ্ছে। এবং তার প্রয়োজনে তার প্রজাদের মধ্যে হিংস্রতা, অনৈতিকতা, কঠোরতা, অহংকার, ক্রোধ এড়িয়ে চলার কথা তিনি বারণ বলছেন। আচ্ছা, ফোর্থ যে পিলার এডিক্ট সেটা আমরা দেখছি, সেটা কোথায়, একই স্থান নিয়েছেন, এবং সেখানে বিষয়বস্তু কি, দেবপ্রিয় রাজার অভিষেকের 26 বছরে, দেখুন অভিষেকের 26 বছর মানে কি, মানে তার যে রাজ্যাভিষেক হয়েছে তিনি 26 বছর অতিক্রান্ত করে ফেলেছেন, এবং এই তারপর তিনি এই পিলারিটা উৎকীর্ণ করাচ্ছেন। এখানে শাসন বিচার দণ্ডদান সেই সম্বন্ধে রাজ্যুক বা লাজুকা নামে কর্মচারীর ক্ষমতা এবং কর্তব্য সম্বন্ধে বলা হয়েছে।
দেবপ্রিয় রাজা লেখতে বলেছেন যে তার প্রজারা যাতে নির্ভয়ে নিশ্চিন্তে ও শান্তভাবে কর্মে পবিত্র হতে পারেন সেই কথা এখানে বলা হয়েছে। এবং তার জন্য তিনি নিযুক্ত করছেন লাজুক বা রাজুক নামে যে কর্মচারী, তার নিযুক্তের কথা বলা হয়েছে এখানে। এবার ফিফথ পিলার এডিক্ট, সেখানে কি বলা হচ্ছে দেখুন, স্থান একই রয়েছে। পশুবধ নিবারণ করেছেন। যে পশুবধ তিনি প্রথমেই তো বলেছিলেন যে তার পাকশালাতে মানে ময়ূর এবং হরিণ খুব অল্প সংখ্যক হত্যা করা হতো। তিনি এইখানে বলছেন যে পশুবধ একবারে নিবারণ করতে হবে। এবং এটা অভিষেকের 26 বছরে বলেছিলেন। এবং দেখুন এখানে কিন্তু তার বন্দীদের যারা ছিল কারাগারের বন্দী, তাদেরকে মুক্তি দেওয়ার কথাও তিনি বারবার বলছেন এখানে। অর্থাৎ 25 বার বন্দীদের মুক্তি দিয়েছিলেন সেই কথা উল্লেখ করেছেন। এবার সিক্সথ পিলারটা কি বলা হচ্ছে, এটা স্থান দেখুন, এখানে স্থান কিন্তু অন্য নেওয়া হলো, আমি অন্য জায়গায় নিলাম। রামপুর, জেলা চম্পারণ, বিহার। ভাষা প্রাকৃত, লিপি ব্রাহ্মী, সময়কাল 258 থেকে 243 খ্রিস্টপূর্বাব্দ। এখানে বিষয়বস্তু কি হচ্ছে, প্রজাদের হিত সাধন, সর্বধর্ম অবলম্বীদের প্রতি সমাদর, এ লেখে প্রতিপাদ্য বিষয়। আচ্ছা এবার সিক্স দুবার হয়ে গেছে। সেভেন্থ দেখুন, সেভেন্থও সেরকম এই বিষয়বস্তু তেমন কিছু নেই, প্রজাদের হিত সাধন সম্বন্ধে বলা হচ্ছে। আচ্ছা একটু আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, একজন প্রশ্ন করছিলেন বারংবার। সেখানে দেখবেন আপনারা যে সম্রাট অশোকের অভিলেখগুলো সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে, প্রায় সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে। শুধু কলিঙ্গ প্রদেশ মানে বর্তমান উড়িষ্যাতে অশোকের স্যার সেভেনটা স্যার স্ক্রিনশট মারা হলো না, দেখতে পেলাম না, একটু দেখান স্যার। আচ্ছা আমি একটু শেষের দিকে পাঠিয়ে দেবো, আমি একটু বলে নিই তারপর শেষের দিকে পাঠিয়ে দেবো। বেশ স্যার, বেশ। আপনারা একটু দেখুন যে সম্রাট অশোকের অভিলেখগুলো সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে। 1 থেকে 14 মুখ্য গিরি শাসনগুলো 5টি জায়গায় পাওয়া যাচ্ছে সারা ভারতবর্ষের। অন্য জায়গায় হয়তো ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে হয়তো নষ্ট হয়ে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, বা হয়তো হারিয়ে গেছে, বা অনেক সময় কি হয় রাস্তা তৈরি করার সময় সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে। তো এরকম 1 থেকে 14তম গিরি শাসন যেগুলো পাওয়া যাচ্ছে তার বিষয়বস্তু একই। এবং মূল ভারতীয় ভূখণ্ডতে যখন আপনারা দেখবেন অভিলেখগুলো, তার বিষয়বস্তু এক, লিপিও এক। কিন্তু যখনই আপনারা চলে যাবেন উত্তর পশ্চিম অংশে অর্থাৎ পাকিস্তান অংশে শাহবাজগড়ি, সেখানে কি পাবেন, লিপি খরষ্টি লিপি পাবেন। এবং যখনই আফগানিস্তানের কান্ধার চলে আসবেন সেখানে কি পাবেন, সেখানে গ্রিক এবং আরমাইক পাবেন, অর্থাৎ দ্বিভাষিক অভিলেখ পাবেন। সেখানে দুটো ভাষার প্রয়োগ রয়েছে। এবং যখন যদি আপনি ইরাগুড়ি চলে আসেন মানে সাউথ ইন্ডিয়াতে, যেখানে স্তম্ভলেখ বেশি পাওয়া যাচ্ছে, গিরিলেখ কম পাওয়া যাচ্ছে, মানে গৌণ গিরিলেখ গুলো পাওয়া যাচ্ছে বেশি, সেখানে আপনারা দেখবেন ওই যে বললাম বোস্টোফেবন, মানে এক সময় মানে প্রথম লাইনটা বাম দিক থেকে ডান দিকে, দ্বিতীয় লাইনটা ডান দিক থেকে বাম দিকে, এইরকম ভাবে মানে যেরকম ভাবে লাঙ্গল করা হয় ঠিক সেরকম ভাবে উল্লেখ করা হয়েছে। এটা ছিল অশোকের বিষয়বস্তু, মানে অশোকের অভিলেখের যে লিপির বৈশিষ্ট্য সেটা আমরা দেখতে পেলাম। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে সম্রাট অশোক তিনি কিন্তু যে ভাষায় তার প্রজারা কথাবার্তা বলতে পারেন, বা যে ভাষায় তারা যে লিপিতে তারা পড়তে অভ্যস্ত, সেই লিপি এবং সেই ভাষায় প্রয়োগ করেছিলেন। যদি আমরা দেখি ওই যে গ্রিক এবং আরমাইক ভাষার প্রয়োগ রয়েছে কোথায়, কান্দাহার, সেখানে কিন্তু দেখবেন গ্রিকদের যাতায়াত ছিল বলে প্রয়োগ করা হয়েছে। এবং ভারতবর্ষের মধ্যে পালি প্রাকৃত ভাষা সেখানে প্রচলন ছিল বলে প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করবেন, সম্রাট অশোক কিন্তু প্রথম দিকে বা তার যে শিলালেখগুলো সেগুলো কিন্তু নাম উল্লেখ তেমন ভাবে করেননি, নিজেকে বারবার বলছে দেবনাং প্রিয় প্রিয়দর্শী। এটা বলতে গেলে ভারতীয় পরম্পরাও হতে পারে এবং বৌদ্ধ ধর্মের পরম্পরাও হতে পারে। দেখবেন খেয়াল করবেন আপনারা যদি ওই যে সিংহল দেশে যে অভিলেখ সেখানেও কিন্তু সেই রকম প্রয়োগ রয়েছে। সেখানে দেবনাম প্রিয় তিস্য বলে একটা রাজার কথা উল্লেখ রয়েছে। এবং জেমস প্রিন্সেপ প্রথমে মনে করেছিলেন হয়তো সিংহলের এই কোনো তিস্য নামক যে রাজা তিনি এই অভিলেখগুলোর প্রচারকর্তা, কিন্তু তা তো হলো না। 1915 খ্রিস্টাব্দে মাস্কি নামক যে অভিলেখটা পাওয়া গেল কর্ণাটকের মাস্কি অঞ্চল থেকে, সেখানে অশোক এই নামটি উৎকীর্ণ রয়েছে, ফলে আমরা বুঝে নিলাম যে সমস্ত অভিলেখগুলির কর্তা হচ্ছেন সম্রাট অশোক। এবং পরবর্তীকালে আরো আমরা কিছু কিছু ইনস্ক্রিপশন পেলাম যেখানে সম্রাট অশোকের নাম উল্লেখ রয়েছে, কিন্তু প্রথম পাওয়া গেছিল মাস্কিতে। এটা প্রশ্নতে আসে। আচ্ছা একটু আমি প্রশ্নগুলো আলোচনা করে নিই, তারপর আপনার যে প্রশ্ন ছিল সেটা নেব, এবং আরো যদি কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে হয় আমি দেবো। আমি একটু প্রশ্নগুলো দেখে নিই। দেখুন এই যে অভিলেখ রয়েছে সমুদ্রগুপ্তের অভিলেখ অস্তি, এখানে দুটো অভিলেখের নাম আমাদের বলতে হবে, কারণ দেখুন অপশন এ বি, বি সি, সি ডি, ডি এরকম করে দেওয়া হয়েছে।
সমুদ্রগুপ্তস্য অভিলেখ अस्ति, আপনারা জানেন যে প্রয়াগ স্তম্ভ অভিলেখ, সেটা সমুদ্রগুপ্তের, এবং এর সঙ্গেই আরেকটা অভিলেখ রয়েছে যেটা সম্রাট অশোকের নামে প্রচলিত, সেটা হচ্ছে এই যে এরান অভিলেখ। ঠিক আছে, তাহলে আপনাদের উত্তর করতে হবে প্রয়াগ স্তম্ভ অভিলেখ এবং এরান। ঠিক আছে, এখনকার যারা সিবিসিএস সিস্টেমে পড়ছেন তারা দেখবেন এই এরান অভিলেখটা পাঠ্য রয়েছে। তাহলে আমাদের উত্তর হতে হবে বি এবং সি, তাহলে সঠিক অপশন হবে এটা। আচ্ছা, তারপরে দেখে নিই আমরা প্রশ্ন। আচ্ছা, যদিও এটা আজকে পড়ানো হয়নি আপনাদের, তবু আমি বলে দিচ্ছি এটা। চত্বারি হস্ত শতানি, এই যে অংশটা বলা হয়েছে, এটা রুদ্রদামনের গিরনার অভিলেখ। একটু আমি হয়তো আলোচনা করেছিলাম, সেখানে সুদর্শন যে হ্রদ, সেই হ্রদের পুনঃসংস্কার করা হচ্ছে, প্রয়োগ প্রণালী যুক্ত করা হচ্ছে, সেই সম্বন্ধে বলা হচ্ছে, তাই এটার উত্তর হবে রুদ্রদামন গিরনার অভিলেখ। পরে যদি কখনো ক্লাস হয় এই সম্বন্ধে, বা হবে নিশ্চয়, তখন আমি এটা বলবো। আচ্ছা, আজকের প্রশ্ন থেকে এসছে এটা, আজকের পড়া থেকে। আধুনিক ব্রাহ্মলিপি সর্বপ্রথম কে পড়তে সমর্থ হয়েছিলেন? সর্বপ্রথমম কহ পঠিতুম সমর্থ, কে হবেন? এটা উত্তরটা নিশ্চয়ই আপনারা বলতে পারবেন, জেমস প্রিন্সেপ মহাশয়। ঠিক আছে, সময়কালটা ছিল, আপনারা যদি লিখে নিতে চান, 1837, 1837। জেমস প্রিন্সেপ মহাশয় এই ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করতে সমর্থ হয়েছিলেন। আচ্ছা, আবার একটা প্রশ্ন রয়েছে এখানে, যে স্যার উইলিয়াম জোন্স মহোদয় ব্রাহ্মী লিপির উৎপত্তি মান্যাতে। এই যে উইলিয়াম জোন্স, যিনি ভারতীয়, মানে কলকাতা যে এশিয়াটিক সোসাইটি রয়েছে, দ্য এশিয়াটিক সোসাইটি, তার প্রতিষ্ঠাতা, তিনি কি মনে করতেন যে ব্রাহ্মী লিপির উৎপত্তিটা কোথা থেকে হয়েছিল? তো সেটার উত্তর সম্বন্ধে জানতে গেলে আমি এখানে একটা ম্যাপ দেখিয়েছি আপনাদের, সেটা দেখবেন এখানে এই যে ম্যাপটা রয়েছে সেমিটিক অঞ্চল। সেমিটিক মানে উত্তরটা হবে সেমিটিক। এবং সেমিটিক বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? সেমিটিক বলতে বোঝানো হয় এই যে বর্তমান যুগের, মানে বর্তমান আমরা যদি দেখে নিই, তাহলে দেখবেন এখানে এই যে আরব কান্ট্রিগুলো রয়েছে, আরব কান্ট্রিগুলোর অংশগুলোকে সেমিটিক অঞ্চল বলা হচ্ছে। যেমন দেখুন এখানে কি রয়েছে, ইরান রয়েছে, হ্যাঁ, মানে পুরো এই ম্যাপটা, এই রেড ম্যাপটা দেখুন, খেয়াল করুন, রেড। হ্যাঁ, এখানে কি কি রয়েছে? এখানে ইরান, তুরস্ক, সিরিয়া, হ্যাঁ, প্রভৃতি অংশগুলো রয়েছে, এবং লেবানন, ইসরায়েল প্রভৃতি এই অঞ্চল থেকে। আচ্ছা, আরো প্রশ্ন রয়েছে দেখি এখানে। অশোকের শাহবাজগাড়ি শিলালেখে লিপি আসতে। এই যে শাহবাজগাড়ি যখন দেখবেন লিপি, তখনই বলবেন আপনারা খরষ্টি। ঠিক আছে, শাহবাজগাড়ি মানেই হচ্ছে খরষ্টি। কিন্তু যদি আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি বলুন, বা কলিঙ্গ বলুন, বা গিরনার বলুন, যদি যখনই আপনারা দেখুন না কেন, তখনই আপনারা ব্রাহ্মী এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, কারণ শাহবাজগাড়ি মানে ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশে যখন দেখতে পাবেন অপশন, সেখানে খরষ্টিটাই দেবেন। ঠিক আছে, এবং যদি বলা হয় আফগানিস্তানে কি লিপি প্রয়োগ করা হয়েছে, তখন গ্রিক এবং আরমাইক। ঠিক আছে, গ্রিক মানে জানেন আপনার, বা ইয়বনও দিতে পারে। ঠিক আছে, গ্রিক যে সংস্কৃত প্রতিশব্দ ইয়বন, এবং আরমাইকটা আরমাইকেই থাকবে। ঠিক আছে, এবং সেট পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে ব্রাহ্মী স্ক্রিপ্টের ক কি রকম দেখতে। সেক্ষেত্রে আপনাদের তো দেখলেন একটু আগে, কটা কি রকম দেখতে, মানে এই যে এরকম দেখতে। আচ্ছা, বা অনেক সময় এরকমই দেখতে পাবেন। এবং খেয়াল করবেন, আমি একবার নাম বলেছিলাম, একজন কানিংহামের নাম বলেছিলাম, তিনি ভাবব্যঞ্জক লিপি হিসেবে এই যে ব্রাহ্মী লিপি, তার সঙ্গে তুলনা করার চেষ্টা করেছিলেন। মানে ভাবব্যঞ্জক লিপিগুলো কিরকম, ধরুন একটা যে স্ক্রিপ্ট দেখছেন আপনারা, সেই স্ক্রিপ্টটা দেখতে গিয়েই সেই স্ক্রিপ্টের দ্বারা কোনো যদি শব্দ থাকে, সেই শব্দকে যদি ব্যঞ্জনা দেয়, তাহলে ভাবব্যঞ্জক বলা যেতে পারে। যেমন ক দিয়ে হচ্ছে কি করতরি, হ্যাঁ, কুড়ুল দিয়ে এরকম দেখতে হয়, সেরকম এটা হিসেব করা হচ্ছে। এই যে খ খ দিয়ে হচ্ছে খনক। ঠিক আছে, এবং গগন, এরকম গটা দেখতে গগন। ঠিক আছে, তেমনি হচ্ছে ধরুন এই যে ধনুষ, এরকম দেখতে। কিংবা চমস মানে কি চামচ। ঠিক আছে, প্রত্যেকটা অক্ষর সেই শব্দে, মানে সেই বর্ণের দ্বারা নির্মিত অক্ষরকে মাথায় রেখেই সেই লিপিটা নির্মাণ করা হয়েছিল বলে কানিংহাম মনে করেন। কিন্তু পরবর্তীকালে সেই মানে থিওরিটা বা হাইপোথিসিসটা গ্রহণ করা হয়নি, কারণ সেখানে সমস্ত অক্ষরগুলো সেই রকম অক্ষর, মানে বর্ণের দ্বারা সৃষ্টি করা যাচ্ছে না বলে সেটা গ্রহণ হয়নি। আচ্ছা, আবার দেখবেন এই জেমস প্রিন্সেপ মহাশয় কিভাবে লিপিটার উৎপত্তি হয়েছে বলেন। অনেক সময় প্রশ্ন চলে আসে যে বুলান হচ্ছিলেন কি ইন্ডিয়ান প্যালিওগ্রাফি একটা গ্রন্থের রচয়িতা, এবং তিনি কি মনে করেন ব্রাহ্মী লিপিগুলো কিভাবে এলো, তখন আপনাদের বলতে হবে ফিনিশীয় থেকে এসছে। তিনি মনে করেছিলেন যে ফিনিশীয় দেশের যে লিপি, বা ফিনিশীয় অঞ্চলের যে লিপি, হ্যাঁ, বা ফিনিশীয় অক্ষরমালা,
তার থেকেই কিন্তু ব্রাহ্মী লিপির উৎপত্তি হয়েছে। ওই যে একটা আগে ম্যাপ দেখানো হলো না আপনাদের, দেখুন এখানে যে ম্যাপটা দেখা হলো আরমাইক অংশ, হ্যাঁ তার পাশেই কিন্তু এই অঞ্চল থেকেই ফিনিশীয়, মানে এই অংশের যে লিপি তার নাম ছিল ফিনিশীয়, সেখান থেকেই ব্রাহ্মী লিপির উৎপত্তি বলে মনে করেছিলেন বুলার। আচ্ছা, বুলার হচ্ছেন, বানানটা একটু আপনারা দেখে নেবেন, বুলার বানানটা হচ্ছে BUHBUHLER, ঠিক আছে, এটা হচ্ছে বুলার স্পেলিং। বা যদি দেবনাগরী হরফে লেখা থাকে তারপর বুলার লেখাই থাকবে, অসুবিধা নেই, কিন্তু ইংরেজি থাকলে এরকম থাকবে বা রোমান স্ক্রিপ্টে থাকলে এরকম থাকবে। আচ্ছা, এবার আপনারা প্রশ্ন করতে পারেন, আর আপনাদের যদি জানার কিছু থাকে বলতে পারেন। হ্যাঁ, স্যার আপনি প্রথমেই যে নারদ স্মৃতি থেকে একটি কারিকা বা শ্লোক দেখিয়েছিলেন, তার বঙ্গানুবাদটা যদি আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি চলে আসছি তাহলে ওটাতে। নারদ স্মৃতিতে দেখুন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ভারতবর্ষে লেখন কলার কতটা গুরুত্বপূর্ণ রয়েছে বা লেখন কলা কতটা আমাদের দরকার সে সম্বন্ধে বলা আছে। হ্যাঁ, চলে আসছে, এই তো, না করিষ্যৎ যদি ব্রহ্মা, না করিষ্যৎ, না যুক্ত করিষ্যৎ, ঠিক আছে, যদি না করা হয়, ভবিষ্যৎকালে এখানে রয়েছে কর্তা, মানে এখানে যে ক্রিয়াপদটা না করিষ্যৎ, ভবিষ্যৎকালে না, যদি ব্রহ্মা, ব্রহ্মা যদি না করে থাকেন, কি করে থাকেন, লিখিতম চক্ষুরোত্তমম, এই যে লেখন কলা বা লেখার প্রচলন কিরকম, যেটা চক্ষুরোত্তমম, চোখের উত্তম, অর্থাৎ অত্যন্ত উত্তম যে কলা, সেই লিখিত কলা যদি ব্রহ্মা নাই বা করে থাকতেন, তাহলে কি হতো, তত্র অয়ম অস্য লোকস্য, তখন এই লোকের বা এই যে লোক বা পৃথিবী লোক জনসমাজের না ভবিষ্যৎ শুভাগতি, শুভগতি সম্ভব হতো না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর প্রশ্ন স্যার করুন। অষ্টম আর নবম অভিলেখের স্লাইডটা একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। কি নবম মানে গিরিলেখর বলছেন তো? বেশ, আমি দেখাচ্ছি। হ্যাঁ। তাহলে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, বলছিলাম করুন। যে তাহলে তাহলে তো পরীক্ষায় এরকম তো কোশ্চেন আসার কোনো চান্স নেই যে ত্রয়োদশ অভিলেখ বা দ্বাদশ অভিলেখের প্রাপ্তি স্থান কোথায়। না, তাহলে যদি আসে তাহলে তো এটা কনফিউজিং হয়ে যাবে। হ্যাঁ, আসবে না ওইরকম, কিন্তু আপনাদের Okay. প্রশ্ন আসতে পারে যে ধরুন উত্তর পশ্চিম অংশে প্রাপ্ত অভিলেখগুলির লিপি কি, বা এরকম প্রশ্ন আসতে পারে যে সম্রাট অশোকের কলিঙ্গ প্রদেশে প্রাপ্ত অভিলেখগুলির মধ্যে কোন ঘটনাটি অনুপস্থিত, কারণ সেখানে কলিঙ্গ জয় সম্বন্ধে বলা হয়নি কিছু, ত্রয়োদশ যে মুখ্যগিরি শাসন সেটা অনুপস্থিত ছিল, ঠিক আছে। ওকে 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 তবে স্যার এই কনসেপ্টটা একদমই নতুন যে একটা জায়গায় অনেকগুলো অভিলেখই পাওয়া যেতে পারে, মানে 1 থেকে 14টা যেমন গিরনারে পাওয়া গেছে তেমনি হ্যাঁ অন্যান্যগুলো অন্যান্য জায়গায় পেয়ে যেতে পারে। মানে হ্যাঁ, এই ধারণাটা আমার একদমই ছিল না, এই জন্য থ্যাংক আচ্ছা ইউ স্যার। আচ্ছা, বেশ। আচ্ছা, আর কারো প্রশ্ন? স্যার আমার হুম হ্যাঁ স্যার, হুম। স্যার বলছি এই যে বিষয়বস্তুগুলো কি মনে রাখতে হবে? দেখুন, বিষয়বস্তুগুলো হচ্ছে, মানে প্রশ্নের ধরন যদি আপনারা খেয়াল করেন প্রতি বছর কিন্তু পাল্টে যাচ্ছে, যতদিন যাচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। তাহলে আপনারা যখন তৈরি করবেন তখন সেই বিষয়বস্তুগুলো রেডি করেই থাকবেন, এবং সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, প্রথমে একটু বিষয়বস্তুগুলো বাংলায় পড়ে রাখবেন, তারপরে আপনাদের যে ইনস্ক্রিপশন গুলো দেওয়া হবে বা ইনস্ক্রিপশন গুলো যদি হাতের কাছে থাকে সেইগুলোর পালি ভার্সন যেটা বা প্রাকৃত ভার্সন রয়েছে সেটা পড়ে নেবেন, এবং দেখবেন তার পাশে যদি ডিসি সরকারের বই পড়ে থাকেন তার সংস্কৃতাইজ ভার্সন দেওয়া থাকে, সেই সংস্কৃতাইজ ভার্সনটাও পড়ে নিতে পারেন, কারণ ভবিষ্যতে প্রশ্ন কেমন হবে আমরা বলতে পারি না, যতদিন স্যার যাচ্ছে তত আমি প্রশ্নের। পড়ছিলাম বিষয়বস্তুগুলোকে আলাদা করতে পারছি না, মানে বিষয়বস্তুগুলো সবই একই রকম লাগছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কোন কোন অভিলেখগুলোর বিষয়বস্তু একটু গভীর, যেমন ধরুন ত্রয়োদশ মুখ্য গিরি শাসন, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ সেখানে ওই যে কলিঙ্গ যুদ্ধের কথা বলা হয়েছে, সেটা আপনাকে পড়তে হবে। এবং যেখানে দেখবেন লাজুকো অংশটা রয়েছে, মানে লাজুকো মহামাত্রা যে প্রয়োগ করা হচ্ছে, হ্যাঁ,
ধম্ম মহামাত্র, হ্যাঁ। সেটা পড়তে হবে আপনাকে। এবং কোন মুখ্য গিরি শাসনে বলা হচ্ছে যে তিনি প্রাণী হত্যা মানে প্রাণী হত্যা নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন, কটি ময়ূর, কটি হরিণ নিষিদ্ধ হয়েছিল, বধ করা নিষিদ্ধ হয়েছিল, সেই অংশটা পড়ে রাখতে হবে। মানে খুঁটিয়ে খুঁটিয়ে একটু জিনিসগুলো দেখে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার এরকম মানে এরকম ইনফরমেশন কয়েকটা পেয়েছি, আমি সেগুলোকে নোট করেছিলাম, যার মধ্যে একটাতে মাস্কি সম্পর্কে একটা বলছেন, কর্ণাটকের মাস্কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটা আমি জাস্ট একটু মিস করে গেছি, যদি একবার রিপিট আচ্ছা করেন। বেশ, আমি বলছি দেখুন, সম্রাট অশোকের তো অভিলেখগুলো অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। তো প্রথম দিকে কোথাও কিন্তু উল্লেখ ছিল না যে অভিলেখগুলির কর্তাকে, কারণ অভিলেখগুলো শুরু হচ্ছে এরকম, দেবনাং প্রিয় প্রিয়দর্শী রাজা এবং আহ, এরকম করে। তাহলে এর দ্বারা তো আমরা কোথাও বুঝতে পারছি না যে এই অভিলেখগুলির কর্তাকে, কে রচনা করাচ্ছেন বা কে খনন করাচ্ছেন। তো এই নিয়ে জেমস প্রিন্সেপের তো উদ্বেগ ছিল প্রচন্ড, তিনি অনেক জায়গায় খোঁজ করলেন, মহাবংশ, দীপবংশ প্রভৃতি জায়গায় খোঁজ করলেন, এবং তার সহায়তা প্রদান করছেন টার্নার নামে একজন, যিনি শ্রীলঙ্কাতে কাজ করছিলেন। এই মহাবংশ দীপবংশ তিনি অনুবাদ করছিলেন, এবং এই অনুবাদের পেছনে যে আর্থিক সহায়তা সেটা কিন্তু এশিয়াটিক সোসাইটি থেকে দেওয়া হচ্ছিল। এবং সেখানে তিনি দেখলেন যে এক জায়গায় বলা হচ্ছে দেবনাম প্রিয় তিস্য, এরকম একটা শব্দ রয়েছে। তখন কিন্তু জেমস প্রিন্সেপ মনে করলেন যে হয়তো এই সমস্ত অভিলেখগুলোর কর্তা তিস্য হতে পারে। তবু কিন্তু তার মধ্যে একটু মানে দ্বন্দ্ব থেকেই ছিল। কিন্তু 1915 খ্রিস্টাব্দে, 1915, এই যে কর্ণাটক প্রদেশ, সেখানে মাস্কি বলে একটা অঞ্চল রয়েছে, বা মাস্কি বলে একটা জায়গা রয়েছে, সেখানে সম্রাট অশোকের নাম রয়েছে। ওই যে একটু আগে আমি একটা দেখিয়েছিলাম আপনাদের, দেবনাম প্রিয় অশোক, এরকম বলে যেটা অংশ ছিল, আপনাদের ছবি দেওয়া হয়েছিল, সেখানে অশোকের নাম উৎকীর্ণ রয়েছে। যখনই তিনি দেখলেন, এবং তার তো আনন্দের শেষ নেই আর, তিনি ঠিক করলেন বা সকলে একমত হলেন যে অভিলেখগুলোর বিষয়বস্তু একই রকম। যেরকম করে দেখবেন আপনারা ভাসের নাটকগুলো বা নাটক চক্রগুলো যখন পড়বেন, যেখানে কোথাও কিন্তু সম্রাট ভাসের বা কোথাও ভাসের নাম উল্লেখ নেই, কিন্তু এই যে বিভিন্ন জায়গা থেকে, রাজশেখরের লেখা থেকে বা কালিদাসের লেখা থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভাসের নাম যখন পেলেন এবং তার বিষয়বস্তুটা সম্বন্ধে অনুধাবন করলেন, এবং স্বপ্ন বাসব দত্তম এই নামটা পেলেন, স্বপ্ন বাসব দত্তম চক্রে যে অংশটা উল্লেখ ছিল, তার দ্বারা কি বোঝা গেল সেই নাটকগুলো কিন্তু ভাসের লেখা। তো তেমনি এখানেও বিভিন্ন যুক্তি পরম্পরার মাধ্যমে, যেহেতু অশোকের নামটা উল্লেখ ছিল, তাই তিনি প্রতিপাদন করলেন যে সমস্ত অভিলেখগুলোর কর্তা একই ব্যক্তি, এবং সেটা সম্রাট অশোক ছাড়া কেউ নয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এরকম আরেকটা পেয়েছিলাম যে মধ্যপ্রদেশের গুর্জরা, এছাড়া কর্ণাটক একটু উদয়গোলান, এখানেও প্রিয়দর্শী অশোক বলে হ্যাঁ, পাওয়া গেছে। মানে প্রথম পাওয়া গেছে মাস্কি অঞ্চলে, তাই প্রথম যেটা পাওয়া গেছে, তারপর পরবর্তী প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, এই জন্য আপনাদের প্রশ্ন দিলে দেখবেন প্রথম যেটা পাওয়া গেছে সেটাকে উল্লেখ করতে হবে। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। বলছি একই গিরিলেখ বা একই স্তম্ভলেখ তো অনেক জায়গায় লেখানো হয়েছে, তো যখনই লেখানো হয়েছে তখন কি উল্লেখ করে দেওয়া হয়েছে যে এটা কততম? হ্যাঁ, অবশ্যই মানে উল্লেখ যেখানে রয়েছে। মানে স্যার আমি বলতে চাইছি, ধরুন যখন ষষ্ঠটা মানে লেখানো হয়ে গেছে এবং তারপরে যখন অষ্টম চলে গেছে, কিন্তু ষষ্ঠটা যখন পুনরায় যে জায়গায় লেখানো হচ্ছে, সেখানে কি অষ্টম বা সপ্তম এগুলোকে রিলেট করে লেখানো হয়েছে, না শুধু ষষ্ঠটাকে লেখানো হয়েছে, বা অষ্টমের বিষয়বস্তুটা ঢোকানো হয়েছে কিনা? মানে না, যত বলুন মানে আমি বলতে চাইছি যত মানে রাজ্যাভিষেকের টাইম গুলো বেড়েছে, তত তো আরো বেশি মানে ব্যাপারগুলো আরো বেশি নিখুঁত হয়েছে, আরো বেশি উনি অনেক কিছু নিয়ম চালু করেছেন। তো সেইগুলো কি পুরনো লেখাতে রিলেট করা হয়েছে, না পুরনো লেখাতে যতটুকু লেখানো হয়েছিল অতটুকুই লেখানো হয়েছে না, যখন অন্য বিষয়বস্তু কোথাও একই। লেখানো হচ্ছে? হ্যাঁ, বিষয়বস্তু একই। মানে দেখুন, আপনারা যদি একটা নোটিশ পড়েন, দেখবেন সেই নোটিশটা যদি আজকেও থাকে এবং সেই নোটিশটা সব জায়গায় যদি সার্কুলার হয়, একই বিষয়বস্তু থাকবে, ঠিক সেরকমই। সেটা পরবর্তীকালে উৎখনন করানো হলেও একই রকম থাকবে। তবে যেটা আপনি প্রশ্ন করলেন, খুবই সুন্দর প্রশ্ন, যে প্রত্যেকটাতে কি উল্লেখ করা ছিল যে এটা সপ্তম গিরি লেখ বা অষ্টম গিরি লেখ, সেখানে কিন্তু কোথাও অভিলেখের মধ্যে উল্লেখ করা নেই যে এখানে ষষ্ঠ গিরি লেখ বা সপ্তম গিরি লেখ। যখন আমরা পড়বো প্রত্যেকটার কিন্তু 1, 2, 3, 4 এরকম করে সেখানে
আমাদের হিসেব করে দেখে নিতে হবে। মানে ধরুন একটা পাহাড়ের একদম প্রথম অংশে যেটা থাকবে সেটা আমরা প্রথম ধরবো, তারপরটা দেখুন রাজ্যাভিষেকের বৎসর দেওয়া রয়েছে, সেটা 2, 3, 4 এরকম করে হয়েছে। অ্যাকচুয়ালি মানে বুঝতে পেরেছি স্যার, বিষয়টার সঙ্গে রিলেট করেছেন, প্লাস আপনি যেটা বললেন ওই প্যালিওগ্রাফি, ওটার হুম, দ্বারা বোধহয় আরো নির্ণয়টা করা গেছে যে হ্যাঁ এটা হ্যাঁ কতটা হ্যাঁ, পুরনো কতটা নতুন। একদম ঠিক বলছেন। দেখুন প্যালিওগ্রাফি বিষয়টাই হচ্ছে কি, প্যালিওগ্রাফি মানে হচ্ছে প্রাচীন লিপিবিদ্যার যে বিবর্তনের ইতিহাস সেটা কিন্তু উল্লেখ করতে হবে। মানে ধরুন এই যে বিভিন্ন ইনস্ক্রিপশন যদি আমাদের হাতে আসে আজকে, সেই ইনস্ক্রিপশনে যদি কাল উল্লেখ না করা থাকলেও প্যালিওগ্রাফির মাধ্যমে কিন্তু কত সময়কাল রচিত হতে পারে তার একটা আন্দাজ করা যেতে পারে। দেখুন মৌর্য ব্রাহ্মীর যদি কোনো ইনস্ক্রিপশন পাই, আমরা ধরে নেবো যে ইনস্ক্রিপশন যদি কাল উল্লেখ নাও থাকে, কিন্তু কিরকম ক লেখা হতো, খ কিরকম, গ কিরকম, আকারগুলো কিরকম ভাবে দেওয়া হতো বা স্বরগুলো কিরকম ভাবে যুক্ত করা হতো, সে দেখে আমরা আন্দাজ করতেই পারবো যে এই সময়কার অভিলেখ হতে পারে। এবং দেখবেন আমরা প্রথম দিকে ভেবেছিলাম যে সম্রাট অশোকের যে লিপিগুলো আমরা পাচ্ছি সেটা ভারতবর্ষে হয়তো সর্বপ্রথম, কিন্তু তা নয়। আপনারা যদি খেয়াল করেন সিংহল প্রদেশেও কিন্তু পাওয়া যাচ্ছে, এবং সিংহল প্রদেশের যে অভিলেখগুলো, সেই অভিলেখগুলো আরো প্রাচীন। ব্রাহ্মী লিপির কয়েকটা পট পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু ইয়, ক, এই মানে বিচ্ছিন্ন ভাবে দু একটা অংশ পাওয়া যাচ্ছে, এবং সেগুলো আরো প্রাচীন, অশোকের ইনস্ক্রিপশন থেকেও প্রাচীন। তাই মানে এখনকার দিনে যারা লিপিবিদ্যা বিশারদ তারা বলছেন যে ব্রাহ্মী স্ক্রিপ্টের সময়কাল হয়তো 6 সেঞ্চুরি বিসিও হতে পারে, এরকম অনুমান করছেন। আচ্ছা স্যার, স্যার আরেকটা কোয়েশ্চেন আমার জানতে ইচ্ছা করছে যে এই যে সম্রাট অশোক উনি ব্রাহ্মী লিপিটা যে লিখিয়েছিলেন, উনি হুম, কোথা থেকে জানতে পেরেছিলেন, মানে উনি কোথা থেকে লিপি শিখেছিলেন এটা মানে দে- উনি। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই যে সম্রাট অশোক কিন্তু চেয়েছিলেন যে তার অনুশাসন বা তার কথাবার্তা জনগণের একদম প্রান্তিক জনগণের কাছে অব্দি পৌঁছে যায়। ঠিক আছে, এই প্রান্তিক জনগণের কাছে পৌঁছাবে কি করে, প্রত্যেকটা তো ব্যক্তি গিয়ে গিয়ে তার সামনে বলতে পারে না। তাই তিনি ভেবে এবং এটাও ধরে নিয়েছিলেন যে আজকে ধরুন আমি যদি উত্তীর্ণ করে যাই বা কিছু একটা ব্যবস্থা করে যাই, যাতে আমার পরবর্তী প্রজন্ম সেটা নিয়ে আলোচনা করতে পারে, চর্চা করতে পারে, বা সম্রাট রাজা ওই রকম ছিলেন বা অশোক এরকম ছিলেন, তার একটা তিনি দিক খোঁজার চেষ্টা করেছিলেন। এবং সেই সময়ে জনপ্রিয় যে লিপি, সেই লিপিগুলো ছিল দুটো লিপি আমরা ধরে নিয়েছি, মানে ব্রাহ্মী এবং খরষ্টি। নামগুলো তো আমরা জানতাম না যে ওরা হয়তো ব্রাহ্মী বা খরষ্টি এরকম হতেই পারে নামগুলো, কারণ যখন এই ডিসাইফার করা হয়েছিল তখনও কিন্তু ব্রাহ্মী এবং খরষ্টি নামকরণ দেওয়া হয়নি। তখন কেউ কেউ বলেছিলেন মৌর্য ব্রাহ্মী বলেছে, মৌর্য স্ক্রিপ্ট বলেছিলেন, কি পালি স্ক্রিপ্ট, ইন্ডিয়ান পালি স্ক্রিপ্ট এরকম নাম দিয়েছিলেন। পরবর্তীকালে ওই যে ফ্রান্সিস দে লকুপ্রে, তিনি তো বললেন যে এগুলো ব্রাহ্মী হতে পারে বা খরষ্টি হতে পারে। এবং অশোক কোথা থেকে শিখেছেন এটা প্রশ্ন করছেন আপনি, তার উত্তরে বলা যেতে পারে যে সেই সময়কালে প্রচলিত স্ক্রিপ্ট গুলো ছিল এইগুলো, মানে লেখার প্রচলন যে ভারতবর্ষে ছিলই সেটা কিন্তু, এবং যেটা সর্বাধিক প্রচলিত ছিল মানে সর্বাধিক জনপ্রিয় ছিল সেই স্ক্রিপ্টটাকে অশোক গ্রহণ করেছিলেন। মানে এখানে অশোকের একটা দক্ষতার পরিচয় পাচ্ছি আমরা। অশোক আরো অন্যান্য অপরিচিত স্ক্রিপ্টকে গ্রহণ করেননি, তিনি সর্বাধিক মানে সারা ভারতবর্ষ জুড়ে যে স্ক্রিপ্টটা জনপ্রিয় ছিল সেটাকেই তিনি গ্রহণ করেছিলেন। এবং এই জনপ্রিয়তা তখন কি সংস্কৃত স্ক্রিপ্ট জনপ্রিয় ছিল না, কারণ তো আমাদের বেদ পুরাণ। এই সংস্কৃত স্ক্রিপ্ট হয় না, সংস্কৃত স্ক্রিপ্ট হয় না, দেবনাগরী স্ক্রিপ্ট হয়। হ্যাঁ সরি, মানে হুম। দেবনাগরী স্ক্রিপ্ট কি মানে তখন না ছিল না না না, এতটা তখন প্রচলন। দেবনাগরী স্ক্রিপ্ট আবিষ্কার হয়নি, তখন দেবনাগরী স্ক্রিপ্ট তখন জন্ম নেয়নি। ব্রাহ্মী আচ্ছা স্ক্রিপ্টের অনেক পরবর্তীকালে দেখবেন এই যে নাগরী, দেখুন আমি লিখেছি একটা জায়গায় উল্লেখ করেছিলাম যে এই যে ব্রাহ্মী স্ক্রিপ্ট সেখান থেকে পরবর্তীকালেই অনেক সময় অতিক্রান্ত হওয়ার পর থেকে কিন্তু ব্রাহ্মী মানে ব্রাহ্মীর পরবর্তী যে নাগরী বা দেবনাগরী সেই স্ক্রিপ্ট গুলো উৎপত্তি লাভ করে। দেখুন আমি এখানে স্ক্রিপ্টটা দেখিয়ে দিচ্ছি, আপনাকে চেষ্টা করছি দেখে নিতে। দেখুন এটা ছিল ব্রাহ্মী ক, ঠিক আছে। এবার যখন এই ব্রাহ্মী ছিল অশোকান ব্রাহ্মী ক, দিন গড়িয়ে যায় যখন, তখন অশোকের পর আস্তে আস্তে 100 বছর 150 বছর পর যারা খনন কর্তা তারা চাইলেন কি একটু অলঙ্করণ দিতে, মানে স্ক্রিপ্টটাকে একটু সুন্দর করে দেখাতে। তারা কি করলেন, একটু এখানে নিচের দিকে কার্ভ নিয়ে এলেন, ঠিক আছে। তার পরবর্তীকালে যারা স্ক্রিপ্ট রচনা করলেন তারা বললেন আরো সুন্দর করবে একটু, তারা এরকম সুন্দর করতে করতে এই যে কার্ভ সেটাকে একটু বাড়িয়ে তুললেন, ঠিক আছে, বাড়িয়ে তুললেন, এবং এখান থেকে একটা কার্ভ সৃষ্টি হলো। এবং পরবর্তীকালে যেতে 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 সেই কার্ভটাকে আমরা এরকম ঘুরিয়ে এরকম করে কতে পৌঁছালাম। মানে এই স্ক্রিপ্টটা অনেক প্রাচীন এবং এটা তার তুলনায় নবীন। তাহলে এই যে দেবনাগরী স্ক্রিপ্ট তখন কিন্তু জন্ম হয়নি।
আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে স্যার, একবার যদি আপনি ছোট করে বলে দিতেন যে এপিগ্রাফিক আর ইনস্ক্রিপশনের মধ্যে মানে মূল পার্থক্য আমি কিভাবে মানে সারা জীবন মাথাতে রাখতে পারবো, মানে যখন পড়ি মনে থাকে, পরবর্তীকালে কি ভুলে যাই, তো কিভাবে ভালো আচ্ছা করে মনে রাখতে পারবো? আচ্ছা দেখুন, ইনস্ক্রিপশন এবং এপিগ্রাফির মধ্যে পার্থক্য রয়েছে। আমি একটা কথা আপনাকে বলতে পারি যে ইনস্ক্রিপশন মানে টু ইনস্ক্রাইব করা, ঠিক আছে, যে কোনো জিনিস আঁচড় করা হলেই কিন্তু ইনস্ক্রিপশন হয়ে যাবে। কিন্তু এপিগ্রাফি মানে হচ্ছে কি, ইনস্ক্রিপশন গুলোকে পড়া, কি লেখা হয়েছে সেটাকে বোঝা, পাঠোদ্ধার করা, মর্মোদ্ধার করা, সেটা হচ্ছে এপিগ্রাফি। মানে ইনস্ক্রিপশন কিন্তু তার যে স্থান বা তার জায়গা ছোট এপিগ্রাফির তুলনায়, আর এপিগ্রাফির স্থানটা অনেকটা বড়। কারণ ইনস্ক্রিপশন ধরুন আপনার চোখের সামনে রয়েছে, আপনি পড়তেও না পারেন বা তার বিষয়বস্তু নাও জানতে পারেন, কিন্তু এপিগ্রাফি যখন হবে আপনার মর্মোদ্ধার করতে পারবেন, তার যে কি বলা হয়েছে, বিষয়বস্তুটা কি, তার গভীরতায় পৌঁছাতে পারেন, সেটা হচ্ছে এপিগ্রাফি। ঠিক আছে, গ্রাফিয়ান শব্দ মানে কি, টু, মানে টু, যদিও এটা লেখা টু রাইট হতে পারে, কিন্তু এপিগ্রাফির যে আঙ্গিনারা সেটা একটু বড়। আমি এই প্রসঙ্গে একটা যদি কোটেশন বলেন তাহলে কোটেশন দিতে পারি, একটু আমি সময় নিয়ে নিচ্ছি দাদা, একটু একটু হোল্ড করবেন। হ্যাঁ, বিখ্যাত একজন ব্যক্তির কথা বলছি, হ্যাঁ তাহলে স্যার, আপনার হ্যাঁ। সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই ভাস্কর চট্টোপাধ্যায় বলেছিলেন একবার যে যে কোন, আপনি নোট করে নিন, যে কোনো বস্তুর উপর লেখাকে অভিলেখ বলে, যে কোনো বস্তুর লেখাকে অভিলেখ বলে। হ্যাঁ স্যার। হ্যাঁ, অর্থাৎ ইনস্ক্রিপশন হলো উৎকীর্ণ লেখ, আর এপিগ্রাফ হলো হরফগুলির, লিখেছেন, হ্যাঁ স্যার। মর্মোদ্ধার। আচ্ছা, এই সম্বন্ধে যদি জানতে চান তাহলে ভবিষ্যতে হয়তো আরো নিশ্চয়ই নিশ্চয়ই আমি নিয়ে আলোচনা করবো আপনাকে। হ্যাঁ, আচ্ছা, আরো কারো প্রশ্ন রয়েছে? থ্যাংক ইউ স্যার। স্যার থার্ড নাম্বার এই পিলারটা একবার সুদীপা, দেখাবেন? সুদীপা তুমি বারবার তোমার মাইকটা কেন আনমিউট করছো? আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন করুন একবার, কে প্রশ্ন করছিলেন? বলছি স্যার থার্ড নাম্বার পিলারটা একবার দেখাবেন? থার্ড নাম্বার পিলারটা। আচ্ছা, একটু দাঁড়াবেন। আচ্ছা, এই সঙ্গে যতক্ষণ তিনি দেখছেন অন্যরা প্রশ্ন করতে পারেন, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য। আমি প্রথমেই বলেছিলাম আজকের ক্লাসটা পুরোটাই ইনফরমেটিভ, এবং আশা করি আপনারা আজকে একটা, বিশেষ করে বিএসএসসিআই তে অনেকদিন ধরে যারা ক্লাস করছেন তাদের সামনে একেবারে নতুন আঙ্গিকে আমরা আনতে পেরেছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, তার সঙ্গে সঙ্গে স্যারকেও অসংখ্য ধন্যবাদ। এত একটা বড় বিষয়কে এতটা